আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম কেমন আছেন আসসালাম। সবাই? জি জি ভাইয়া, আলহামদুলিল্লাহ, আপনি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন? ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ। আপনাদের কি অবস্থা? আপনারা কি প্র্যাকটিস করতে পারতেছেন? হ্যাঁ, জি ভাইয়া। প্র্যাকটিস করছি। আপনারা যে কোনো একজন আপনাদের জেরোর আইডি পাসওয়ার্ডটা একটু আমাকে পার্সোনালি দেন। আমি আপনাদের অ্যাকাউন্ট থেকে শুরু করবো আর কি। এক এক দিন এক ভাইয়া একজন আমি দিবেন দিচ্ছি। আর কি। দেন, একটু দ্রুত দিয়ে দেন হোয়াটসঅ্যাপে। ভাইয়া হোয়াটসঅ্যাপে না আপনার ইনবক্সে? হোয়াটসঅ্যাপেই দিতে পারেন, মানে হোয়াটসঅ্যাপে আমাকে পার্সোনালি দিবেন আর কি। ও আচ্ছা আচ্ছা। আর আপনাদের কার কার মানে কাজের সমস্যা আছে, মানে যে যে কনফিউশন আছে ওগুলো নিয়ে রেডি করেন, একজন একজন করে বলবেন। আমরা আগে হচ্ছে যে 10-15 মিনিট হচ্ছে আপনাদের প্রবলেম নিয়ে আলোচনা করব, দেন হচ্ছে তবে একটা বিষয় জানার ক্লাসের জন্য লিংক চাচ্ছে, দিয়ে দেন, বলে দেন যে একই লিংক গ্রুপে মেসেজ করে দেন, বলেন ক্লাস শুরু হয়ে গেছে, আপনারা সবাই জয়েন করেন। ভাই আমি পাঠাইছি। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনার আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? না। কেউ কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছি। হ্যালো। জি ভাইয়া দেখতে জি ভাইয়া পাচ্ছি। দেখতে পাচ্ছি। ওকে, আমি হচ্ছে যে লগ ইন করছি। হ্যাঁ, এখন বলেন আপনাদের কার কি প্রবলেম। স্যার আমার একটা মাশাআল্লাহ, ভাইয়া শুধু ক্যাটাগরাইজেশন চেকই, সব করে যেগুলো ফেলছেন। চেক আছে শুধু ওগুলো কি করব? শুধুমাত্র চেক, চেক? হ্যাঁ, খুব ভালো কথা বলছেন। এটা হচ্ছে যে চেক যত ট্রানজেকশন আছে আমাদের চেক ইমেজ লাগবে, বুঝতে পারছেন? মানে হচ্ছে যে আমাদের ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে হবে যে চেক ইমেজ দিবে, ঠিক আছে? তখন হচ্ছে যে চেক ইমেজ দেখে আপনারা সবাই যারা চেক ইউজ করছেন, আমি জানি যে এখানে সবাই আপনারা ইউজ করছেন, চেকের মধ্যে কিন্তু যাবতীয় পেই এবং হচ্ছে মেমোতে লেখা থাকে কোন পারপাস হচ্ছে যে একজনকে চেক দিচ্ছেন, বুঝতে পারছেন? এরকম জি আর কি। ভাইয়া। তাহলে হচ্ছে যে চেক গুলা হচ্ছে আজ ক্লায়েন্টে রেখে দেবেন, অথবা আনক্যাটাগরাইজড, অথবা হচ্ছে যে সাসপেন্স। আরো কারো কোনো প্রবলেম আছে? স্যার আমার জি একটা ভাইয়া। প্রবলেম, আমার একটা জানার জানার বিষয় ছিল আর কি, আসলে হ্যাঁ হ্যাঁ প্রবলেম নাকি হ্যাঁ মানে হ্যাঁ। বিষয়টা হচ্ছে কি, হ্যাঁ, ক্রেডিট ধরেন কার্ডের আমি কাজ করতে করতে হঠাৎ করে প্রবলেমে পড়লাম, হ্যাঁ, সেই ক্ষেত্রে আসলে আমরা কিভাবে এটা সলভ করব, কার কাছে হেল্প পাবো? না, এটা হচ্ছে হ্যাঁ। যে সপ্তাহে 2 দিন যেহেতু আমাদের একসাথে মিট হচ্ছে, আপনারা ক্লাসে যোগাযোগ করবেন। ক্লাসে ক্লাসে হলে হবে কি, ধরেন একজনের হ্যাঁ। প্রবলেম সবাই জানতেছে এবং শিখতেছে, কারণ হচ্ছে যে আপনি আজকে যে প্রবলেমটা ফেস করতেছেন ওটা হচ্ছে যে 2 দিন পরে আরেকজন প্রবলেম ফেস করবে, বুঝতে পারছেন? জি জি। না না, আমি কেন নোট ডাউন বলছি, করবেন। কারণ এই যে আজকে আমাদের গ্রুপে একজনে তিনটা ইয়ের জন্য ট্রানজাকশনের কথা বলছিল আর কি, কি কি এটা বলেন? কেউ জানে কিনা। আসলে পরে দেখা গেছে যে আসলে ওই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কেউ এই ওই হ্যাঁ হ্যাঁ, তিনটার কোনো বলেন রেজাল্টই আসে নাই, বা কেউ কোনো বলেন, একজন আনস করে নাই। একজন একজন করে বলেন, মানে হচ্ছে যে একটা একটা করে স্যার, বলেন। ডিপোজিট ইন ব্রাঞ্চ। ওকে, ডিপোজিট নিয়ে কি আমরা কথা বলছিলাম? যেমন এমএক্স এর ডিপোজিট, অথবা হচ্ছে যে ওয়েলস ফার্গো ডিপোজিট, এগুলো নিয়ে কথা বলছিলাম। স্যার না, ডিপোজিট নিয়ে কথা বলা হয় না, কিন্তু গতকাল ওকে, একটা ক্যাটারাইজেশন ওটার মধ্যে ছিল। আচ্ছা, তাহলে হচ্ছে যে আগে ক্রেডিট কার্ডের ডিপোজিট গুলো নিয়ে আলোচনা করি। ওই কেউ কি বলতে পারবেন যে আপনাদের হচ্ছে যে যে কোনো ক্রেডিট কার্ডে ডিপোজিট সাইডে যে অ্যামাউন্ট গুলো আসে এগুলো কি কি হইতে পারে? মানে কোন কোন পারপাস হচ্ছে যে আপনারা আহ, এই কোনো ক্রেডিট কার্ডের ডিপোজিট সাইডে অ্যামাউন্ট গুলা দেখতে পারবেন কোন কোন পারপাসে? পারচেজ রিফান্ড। রাইট,
খুবই ভালো। কে বলছেন একটু নাম বলে বলে ফেলবেন, চট করে নাম বলে বলে ফেলবেন। আমিনুর রহমান বলছি। ওকে, দেন আরো কেউ কি রিব্যাট বলতে পারবেন? আর কি হইতে পারে? রিব্যাট ইন্টারেস্ট। রিবেট রিওয়ার্ড মানে হচ্ছে পয়েন্ট যে, আছে, ইয়েস ইয়েস, ইন্টারেস্ট আসবে। রিনিউ বুঝতে পারছি। পয়েন্ট, হ্যাঁ হ্যাঁ, পয়েন্টের এটা উপর একটা খুবই ভালো, বোনাস। খুবই ভালো। হ্যাঁ, কারণ ক্রেডিট কার্ড দিয়ে অনেক সময় অনেক জায়গাতে কেনাকাটা করলে এটা পয়েন্ট জমা হয়, পয়েন্ট ভাঙাইলে এটা হচ্ছে যে আমরা আবার রিসিপ্ট সাইডে পাই। এটা আমাদের জন্য আদার ইনকাম। ঠিক আছে, আরেকজন বলেন আর কি হইতে পারে? ক্রেডিট কার্ডে যে আমরা লিমিটটা ইউজ করতেছি, প্রতি মাসে মাসে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে হবে না? হ্যাঁ হ্যাঁ পেমেন্ট করতে হবে। তার মানে হচ্ছে ক্রেডিট কার্ডের যে ডিপোজিট গুলো আসবে, ঠিক আছে, এগুলো হচ্ছে হয় হচ্ছে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে আসছে, অথবা হচ্ছে সাপ্লায়ারের রিটার্ন, অথবা হচ্ছে যে ওই যে পয়েন্ট যেগুলো জমা হয় ওগুলা ভাঙায় রিডিম করে যেই একটা ইয়া হয়, ওইটা হচ্ছে যে আমাদের আদার ইনকাম। ঠিক আছে, এই তিন ধরনের হইতে পারে। ক্রেডিট কার্ডের মাধ্যমে কখনো হচ্ছে কাস্টমারের পেমেন্ট আমরা রিসিভ করি না, তার মানে সেলস হয় না। বুঝতে পারছেন? তাহলে হচ্ছে যে এখন আপনারা অনেকটা ক্লিয়ার হয়ে গেছেন না, যে ডিপোজিট, ক্রেডিট কার্ডের ডিপোজিট সাইডে যদি আপনারা কোনো কিছু পান তাহলে কি কি হইতে পারে? দুই একজন একটু রেসপন্স করবেন, একেবারে রেসপন্স করবেন। রিফান্ড হ্যাঁ ভাইয়া, আমরা একটু ধারণা ক্লিয়ার হয়ে পাইছেন গেছি। না? রিফান্ড পেমেন্ট। হ্যাঁ, এখন বলেন, আমাকে বলেন যে কখন আপনারা বুঝবেন যে এটা সাপ্লায়ারের রিফান্ড, বলতে পারবেন? যেমন রিসিভ ধরেন, সাইডে থাকবে। না রিসিপ্ট সাইডে তো যখন ভাইয়া ওই ঢুকবেই। যে যখন ওইটা কেনার পরে ওই যে যেই লিংক বা যেই নামের এগনেস্টে কিনা হয়েছে ওই রাইট, নামের হ্যাঁ, এগনেস্টে রিফান্ড অসাধারণ। আসবে। আপনি ধরেন আগে হচ্ছে যে, মানে হচ্ছে যে আমরা যখন রিসিপ্ট সাইডে কোনো একটা অ্যামাউন্ট দেখব, ওইখানে যদি মেনশন করা থাকে হচ্ছে আপনার কোনো একটা সাপ্লায়ারের নাম, ঠিক আছে, যেমন হচ্ছে অ্যামাজন থেকে পারচেস করেন, ঠিক আছে, ওটারই কোনো একটা রিফান্ড, ঠিক আছে, অ্যামাজনের রিফান্ড, ঠিক আছে, দেন হচ্ছে যে যেমন আপনাদের এখানে হবি লবির রিফান্ড আছে, বুঝতে পারছেন? হবি লবি এখানে ধরেন অফিসের প্রয়োজনে টুকিটাকি জিনিস কিনে, অফিস সাপ্লাইসই সাধারণত ইউজ হয়। তার মানে হচ্ছে যে হবি লবি থেকে যেই ইয়েটা পাবেন, রিফান্ডটা পাবেন, এটা অবভিয়াসলি সাপ্লায়ারের রিফান্ড। এটা বোঝার জন্য কি করতে হবে, আপনি ওইটা দিয়ে যখন সার্চ দিবেন দেখবেন যে এক্সপেন্স সাইডেও ট্রানজেকশন আছে। বুঝতে পারছেন? এক্সপেন্স সাইডে আপনি স্পেন্ড না করলে তো রিসিভ মানে রিফান্ড আসবে না, রাইট? জি জি তার মানে হচ্ছে যে যে কোনো সাপ্লায়ারকে যখন আপনি পেমেন্ট করবেন ওইখান থেকে রিফান্ড আসতে পারে। তার মানে এটা বোঝার জন্য আমাদেরকে মানে হচ্ছে ওই ডেসক্রিপশন থেকে যদি আমরা বুঝি যে সাপ্লায়ারের কোনো একটা সাপ্লায়ারের নাম লেখা আছে, বা ওটা যদি ব্যাংক রেজিস্টারে সার্চ দিয়ে দেখি যে এটাতে আমি আগে তাকে পেমেন্ট করছিলাম আগে, ঠিক আছে, তারপরে হচ্ছে যে রিফান্ড পাইছি, তার মানে হচ্ছে যে এটা কাস্টমারের সাপ্লায়ারের রিফান্ড। বুঝতে পারছেন? ক্লিয়ার? জি। ধরতে পারবেন না এটা? সাপ্লায়ারের রিফান্ড হইলে ধরতে পারবেন? আচ্ছা ভাইয়া, যে রিফান্ড হইলে আমরা এটা এন্ট্রি করবো কিভাবে? আচ্ছা, ওটা আমি দেখাবো, ওটা আমি দেখাবো, আগে বুঝতে পারেন কিনা এটা আগে ধরতে হবে। কারণ আচ্ছা, বুঝতে পারবেন তো নাকি সাপ্লায়ারের রিফান্ড গুলো? জি জি। ওকে, দেন হচ্ছে যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে আসলে এটা কিভাবে বুঝবো? যে ওই কোনো ব্যাংক ব্যাংকের অ্যাকাউন্ট, এগনেস্টে তো দেখা যাবে ভাইয়া। হ্যাঁ, স্টেটমেন্টে লেখা থাকবে পেমেন্ট ব্যাংকের থ্যাংক ইউ, এগনেস্টে দেখা যাবে। ট্রান্সফার, ঠিক আছে, ওইখানে ডেসক্রিপশনে লেখা থাকবে। আমাদের তো সবকিছু বুঝতে হবে কি ডেসক্রিপশন দেখে, রাইট? জি। ওকে, কারো মানে এখান থেকে ইকো প্রত্যেকটা হচ্ছে, একটু কাইন্ডলি মিউট করে দেন। প্রত্যেকটা ট্রানজিশনের এগনেস্টে একটা করে কোটেশন থাকে, কোটেশন দেখে বুঝতে হবে যে এটা কোথা থেকে আসছে এবং ডেসক্রিপশন, কোথায় আপনি যাবে। আপনি যেটা কোটেশন মিন করছেন ওটা বুঝছি, কিন্তু সবাই আবার অনেকে যারা না বুঝবে ওরা আবার ইয়ে হয়ে যাবে, কনফিউজড হয়ে যাবে, এই জন্য বলবেন হচ্ছে ট্রানজেকশনের ডেসক্রিপশন, ঠিক আছে, জি বা ডেসক্রিপশনটা। ডিটেলস, হ্যাঁ, ওইটা দেখেই তো আমরা সবকিছু করি, ঠিক আছে। তার মানে হচ্ছে যে আমরা সাপ্লায়ারের রিফান্ডও আমরা বুঝতে পারবো, দেন হচ্ছে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে আসলে ওটাও আমি বুঝতে পারবো। এটা কিভাবে বুঝবো? এখানে পেমেন্ট থ্যাংক ইউ অথবা ট্রান্সফার লেখা থাকবে কথাটা, বুঝতে পারছেন? দেন হচ্ছে জি অ্যাকাউন্টের লাস্ট 4 ডিজিটও অনেক সময় লেখা থাকে, বুঝতে পারছেন, যে এই অ্যাকাউন্ট থেকে আসছে। এখন জি যে কোনো অ্যাকাউন্ট থেকেই আসতে পারে, এটা হচ্ছে আপনার বিজনেসের অন্য কোনো অ্যাকাউন্ট থেকেও আসতে পারে, আবার হচ্ছে ওনার্সের নিজের কোনো একটা অ্যাকাউন্ট থেকেও টাকা দিতে পারে, রাইট? জি
যখন হচ্ছে যে আপনাদের বিজনেসে সবগুলো ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট অ্যাড করা হবে, তখন হচ্ছে ওই অ্যাকাউন্টগুলো থেকে যখন ট্রান্সফারটা হবে তখন আপনারা বুঝতে পারবেন যে এই অ্যাকাউন্ট থেকে আসছে। কিভাবে বুঝবেন? ডেসক্রিপশনে লেখা থাকবে যে অ্যামাউন্ট ডিপোজিট বাই ফ্রম না দিস না, ওই দিস অ্যাকাউন্ট নাম্বার মানে বলুন। ডেসক্রিপশনে তো লেখা থাকবেই, ওটা বুঝছি, ওটা আমি বলছি। কিন্তু হচ্ছে অ্যামাউন্ট দেখে আপনাকে বুঝতে হবে। যেমন ধরেন জানুয়ারির 5 তারিখে আপনি ওয়েলস ফার্গো থেকে টাকা ট্রান্সফার করছেন কোথায়, এমএক্সে। তার মানে হচ্ছে যে এমএক্সে আপনি গিয়ে দেখলেন জানুয়ারির 5 তারিখ অথবা 6, 7, ঠিক আছে, একটা ডিপোজিট আছে, সাপোজ ধরেন 5,000 টাকা। ঠিক আছে, এই এমএক্স এর 5,000 টাকা ডিপোজিটটা কি আপনার কোনো কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট থেকে আসছে কিনা, এটা দেখতে গেলে আপনাকে দেখতে হবে ওয়েলস ফার্গো অ্যাকাউন্টে এই 5,000 টাকা স্পেন্ট আছে কিনা, রাইট? স্পেন্ড থাকলে জি জানুয়ারির 5 তারিখের পরে 2-3 দিনের মধ্যে আছে কিনা। অনেক সময় হয় কি ট্রান্সফার করলে তো 2-3 ওয়ার্কিং ডেজ লাগে, রাইট? অনেক সময় জি ইয়া হয়, সেম ডেতে নাও হইতে পারে, ঠিক আছে। তার মানে ও জি যে যেই ডেটে ট্রান্সফার হয়েছে ওর মানে 2-3 দিন পরের ডেটটা হচ্ছে রিসিভ হবে, রাইট? এই জন্য হচ্ছে জি যে, কিন্তু এমন যেন না হয়, যেমন ধরেন এমএক্স এর 5,000 টাকা রিসিপ্ট সাইডে আছে, এটা হচ্ছে সাপোজ ধরুন জানুয়ারির 5, আবার হচ্ছে যে ওই ওয়েলস ফার্গো থেকে একটা স্পেন্ড হয়েছে জানুয়ারির 15, তাহলে কি হইলো? না, মানে সেম সেন্স ডেতে। মেক করে না, ঠিক আছে। মানে হচ্ছে অলওয়েজ সেন্সটাকে ইউজ করাইতে হবে। আমাদের অ্যাজ এন অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতে গেলে আমাদের সেন্সটাকে অ্যাক্টিভ রাখতে হবে, বুঝতে পারছেন? সবকিছু বুঝার চেষ্টা করবেন যে কি হয়েছে, বুঝতে পারছেন? জি তাইলে স্যার যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে না হয়, তাহলে হচ্ছে যে কোনো অ্যাকাউন্ট থেকে হইলে এটা হচ্ছে ওনার্স ইনভেস্টমেন্ট। ঠিক আছে, বুঝতে পারছেন? মানে হচ্ছে আপনি কোম্পানির অ্যাকাউন্টগুলো তো আপনার কাছে আছেই, রাইট? আপনি জিরোতে তো সবগুলা অ্যাক্টিভই থাকবে। ওইখান থেকে যদি আপনি বুঝতে না পারেন, তাহলে হচ্ছে যে এটা ওনার্স ইনভেস্টমেন্ট, মানে হচ্ছে ওনার্সের নিজের ইয়া থেকে কোনো একটা অ্যাকাউন্ট থেকে আসছে। তাহলে হচ্ছে যে ট্রান্সফারটাও হয়ে গেল, সাপ্লায়ারের রিফান্ডটাও হয়ে গেল, রাইট? হ্যালো? জি আর হচ্ছে যে পয়েন্ট যেটা রিডিম করি আমরা, ওটাতেও লেখা থাকবে পয়েন্ট রিডিম, ঠিক আছে, এই ধরনের কথাবার্তা লেখা থাকবে, বুঝতে পারছেন? অ্যাচিভ রিনিউয়াল হ্যাঁ, মানে মানে যেই কথাতে আপনি বুঝতে পারবেন যে পয়েন্ট ভাঙায় কিছু টাকা পাইছেন, বুঝতে পারছেন? জি ওকে। আবার হচ্ছে যে অনেক সময় হচ্ছে যে ওই ইয়া ইন্টারেস্ট রিসিভ করি পারচেস করলে, ওটা আবার ইন্টারেস্ট ইনকাম, ঠিক আছে, ওটা আলাদা। কিন্তু পয়েন্টের ক্ষেত্রে আলাদা, পয়েন্ট গুলা হচ্ছে যদি পান, ট্রানজেকশন পান, তাহলে দেখতে পারবেন ওইখানে পয়েন্ট কথাটা লেখা থাকবে। ওটা হচ্ছে আমাদের আদার ইনকাম। ঠিক আছে, তার মানে হচ্ছে এমএক্স এর ডিপোজিট নিয়ে কিন্তু আপনাদের কোনো কনফিউশন নাই, ঠিক আছে? আছে? না, নাই। মানে যে কোনো ধরনের ক্রেডিট কার্ডের ডিপোজিট নিয়ে কোনো প্রবলেম নেই। আর এক্সপেন্স নিয়ে তো নাই, ঠিক আছে, এক্সপেন্স তো আমরা গুগলে সার্চ করে বোঝার চেষ্টা করব। হ্যাঁ, আননোন থাকবে, আননোন মাস্ট বি থাকবে। কারণ হচ্ছে যে আমরা ধরেন ওই মানে যে কোনো ক্লায়েন্টের কাজ করলে আমরা তো ধরেন ক্লায়েন্টের মনে খবর বুঝবো না যে সে, মানে হচ্ছে যে আমরা গেস করব হচ্ছে ডেসক্রিপশন দেখে বা ডিটেলস দেখে, ট্রানজেকশনের ডিটেলস। এখন হচ্ছে ডিটেলসটা এমন ভাবে থাকলো গুগলে সার্চ করে কিছুই পাইতেছি না, তার মানে হচ্ছে ওটা আমাদের জন্য আননোন ট্রানজেকশন। ওটা হচ্ছে ক্লায়েন্টের সাথে ডিল করতে হবে। ঠিক আছে, কিভাবে ডিল করবেন ওটা বলবো, ইনিশিয়ালি যেভাবে বলছি ওটাই ফলো করবেন, আজ ক্লায়েন্টে দিবেন উইথ নোটস। ঠিক আছে, ওকে। এখন আসেন ভাইয়া ব্যাংকে। এমএক্স এর একটা রিকনসিলিয়েশন গুলো দেখিয়ে দিলে ভালো হতো, হ্যাঁ, রিসিপ্ট সবই দেখায় যেগুলো। দিব, কি বলেন না বলেন, সবই দেখাবো। আর আপনাদের যাবতীয় প্রবলেম মানে কাজ করতে যায়, মানে যতটুকু আমি করাইছি ওর মধ্যে যাবতীয় প্রবলেমগুলা ক্লাসে নিয়ে আসবেন। কারণ হচ্ছে যে আপনাদের কোর্সটা এমনভাবে ডিজাইন করে রাখা হয়েছে যে আপনাদের জন্য কিন্তু প্রচুর পরিমাণে মানে প্রবলেম সলভিং ক্লাস আছে এখানে, বুঝতে পারছেন? এরকম আর কি। মানে হচ্ছে যে একটা করে ক্লাস, একটা করে প্রবলেম সলভিং, এরকম। কিন্তু আমি হচ্ছে প্রত্যেকটা ক্লাসে হচ্ছে যে আগাবো, প্লাস হচ্ছে প্রবলেমও সলভ। কারণ হচ্ছে একটা ক্লাস যদি আমি শুধুমাত্র প্রবলেম সলভিং দেই, সেক্ষেত্রে দেখা গেছে যে আজকে ধরেন 30 মিনিটে প্রবলেম সলভ, ঠিক আছে, এরপরে আর কোনো প্রবলেমই নেই, তাহলে হচ্ছে যে বাকি ক্লাসটা কিন্তু বৃথা যাবে, বুঝতে পারছেন? এই জন্যই মূলত হচ্ছে আপনাদের সাথে হচ্ছে আউটলাইনটা শেয়ার করি না, যে কোন ক্লাসে কি ইয়া করব, শেখাবো। অনেক সময় হয় কি, মানে যেটা হচ্ছে যে আমার মধ্যে আছে, যেমন আজকের দিনে এটা শেষ করব, এটা শেষ করেও দেখি যে টাইম আছে, তার মানে আরেকটু আগায় যায়।
ঠিক আছে, অথবা ধরেন যেটা শেখানোর কথা ছিল ওটা আমি কোনো কারণে ধরেন আপনাদের খুব বেশি প্রবলেম, অনেকের কোশ্চেন, এটার জন্য একটু পিছিয়ে গেছি, তার মানে পরবর্তী ক্লাসে আমাকে একটু ফাস্ট যাইতে হবে, এরকম আর কি, বুঝতে পারছেন? কিন্তু এন্ড অফ দা কোর্স আপনারা দেখবেন যে আল্লাহর রহমতে মানে ভ্যাট ট্যাক্সের ইস্যু ছাড়া বাকি সবই ইনশাল্লাহ পারবেন। ঠিক আছে, আসসালামাইকুম। ওকে। এখন হচ্ছে, হ্যালো, আসসালামাইকুম। হ্যাঁ ভাইয়া একটু জাহিদ কাইন্ডলি মিউট বলছিলাম। করেন, মিউট করেন। আমার আমার একটা কোয়েরি ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। সামিল ভাই, সেটা হচ্ছে আপনি ধরেন এমএক্স কার্ডের ইনিশিয়াল যে ব্যালেন্সটা সেটা দেখিয়েছিলেন লাস্ট ক্লাসে, হ্যাঁ, কিন্তু ধরেন সেম ইনিশিয়াল ব্যালেন্স প্রসেসে এইটুকু বলে শেষ করবেন না, কারণ কথাটা শেষ করতে হবে। এটা মানে হচ্ছে আপনি আমরা যখন ফার্স্ট মান্থের মানে স্টেটমেন্ট পাবো, মানে হচ্ছে আমাদের কাজের প্রথম মাস, ঠিক আছে, এটা জি যে জি কোনো জি ক্লায়েন্টের, তখন যদি আমাদের কোনো অ্যাডজাস্টমেন্ট করা লাগে ওটা আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে হবে। কারণ হচ্ছে ওই অ্যাডজাস্টমেন্ট না করলে আমি তো ফার্দার আগাইতে পারবো না, বুঝতে পারছেন? এক্স্যাক্টলি। হ্যাঁ, তো সেটা কি এটা ধরেন কিন্তু ওয়েলস একবারই ফার্গোর হবে, ক্ষেত্রেও কি লাইফ সেম টাইম প্রসেসে? একবারই হবে, বুঝতে পারছেন? এটা কিন্তু একবার হবে, প্রতি মাসে কিন্তু হ্যাঁ হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট আমি দেওয়া। সেটাই বলছি। ধরেন আপনি আমাদেরকে এমএক্স এরটা দেখিয়েছেন, এখন ওয়েলস ফার্গোর ব্যালেন্সও তো আমাদেরকে সেটা মানে ইনিশিয়াল রাইট, ব্যালেন্সটাও এন্ট্রি হ্যাঁ, দেওয়া ওটা ওটা দরকার। আমি মনে হয় বলে দিছিলাম না কিভাবে এন্টার করবেন। হ্যাঁ, এমএক্স এরটা যেভাবে করিয়েছেন সেভাবেই করেছি, কিন্তু ওয়েলস ফার্গোরটা ওই প্রসেসে হয়নি। ওটা কি আপনাকে আপনি আমি আর বলি, একটু আমি দেখিয়ে দিন? আমি লাস্ট ক্লাসে মেবি বলছিলাম, দেখেন এমএক্স এর যে ব্যালেন্সটা আছে এটা তো একটা ক্রেডিট কার্ড, রাইট? জি জি জি। এমএক্স এর যে ব্যালেন্সটা দেখাচ্ছে ওটা কি আপনার টাকা, মানে আপনার বিজনেসের ধরেন একটা ক্রেডিট কার্ড আছে, ক্রেডিট না, কার্ডের যে ওটা লোন। ওপেনিং ব্যালেন্স, রাইট, এটা হচ্ছে আপনি অলরেডি খরচ করে রাখছেন। এই জন্য জি হচ্ছে জি জি ওই কোনো ক্রেডিট কার্ডের যখন ওপেনিং ব্যালেন্সে কোনো কিছু দেখবেন, এটা হচ্ছে নিউ স্পেন্ড মানি হিসেবে অ্যাড করবেন, ঠিক আছে, অ্যাডজাস্ট জি করবেন। জি জি আর যদি কোনো জি ব্যাংক অ্যাকাউন্টের হয়, ব্যাংক কি অ্যাকাউন্টের যে ওপেনিং ব্যালেন্স মানে কি, আপনার টাকা, রাইট? মানে জি আপনার জি বিজনেস ওনার, এটা আপনার টাকা, তার মানে হচ্ছে এটা নিউ রিসিভ মানি হিসেবে অ্যাড করতে হবে, বুঝতে পারছেন? এটা এক্স্যাক্টলি ডিপোজিটের আইটেম। এক্স্যাক্টলি। এখন ক্লিয়ার হয়েছেন? জি জি জি। আমার একটা প্রশ্ন। আচ্ছা, ওই ওয়েলস ফার্গোর ডিপোজিটটা শেষ করে দেই, কারণ হচ্ছে ক্রেডিট কার্ডের ডিপোজিট তো আপনারা বুঝছেন, ব্যাংকের ডিপোজিটটা বুঝাই দিলে তারপরে আর কারো প্রবলেম থাকবে না, বুঝতে পারছেন? দেন হচ্ছে আপনাদের প্রবলেমগুলো একজন একজন করে বললেন। ওকে, ওয়েলস ফার্গোর ডিপোজিট গুলা মানে কোনো যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট গুলা কি হইতে পারে, কেউ একজন বলেন দ্রুত। ব্যাংক ডিপোজিট তো ইউজুয়ালি অ্যাসেট সাইডেই আসবে, ব্যাংক ব্যালেন্স হিসাবে। না না, আমি বলতেছি ব্যাংকের যেই ডিপোজিট গুলা পাবেন ট্রানজেকশন, ঠিক আছে, ওগুলা কোন কোন পারপাস আসতে পারে? সেটা আপনার ট্রান্সফার, কাস্টমার কাস্টমার থেকে পেতে পারেন, রাইট, ট্রান্সফার হতে দুইটা পারে, হয়ে গেছে, ট্রান্সফার এবং হচ্ছে যে কাস্টমার, আর কিছু হইতে পারে? ইন্টারেস্ট রিসিভড হতে পারে। রাইট, ওগুলাও আমরা জানি। দেন আর কোনো কিছু হইতে পারে? আপনার সাপ্লায়ার কাছ রাইট, থেকেও রিফান্ড আসতে পারে। হ্যাঁ সবকিছু হয়ে গেছে। দেখছেন, মানে হচ্ছে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে প্রথমত হচ্ছে যে আমরা কাস্টমারের পেমেন্ট গুলা পাবো। বাবা কাস্টমার যেভাবে বলি কাস্টমারের যে, বাবা যেভাবে লিখি না ওইভাবে চেষ্টা করো, তাহলে তোমার ভাই একদম একটু টেনে সবাই মিউট মিউট করে করে দেন রাখেন, তো। একটু মিউট করে রাখেন। কাস্টমারের পেমেন্ট আর ইন্টারনাল ট্রান্সফার, ইন্টারনাল ব্যাংকিং এর ট্রান্সফার, আর নিজের ব্যাংক হ্যাঁ সবাই, প্রতিষ্ঠানের সবাই ডিপোজিট, বলে ফেলছেন। এগুলো সবই রাইট রাইট, ডিপোজিট সেটে আসবে। হ্যাঁ ধন্যবাদ। ধরেন কাস্টমারের যেই পেমেন্টগুলো আসবে, রিসিভ করবেন, ওগুলা কিন্তু ক্লায়েন্টের সাথে যখন আমরা ফার্স্ট যখন কাজ নিব তখনই কিন্তু আমরা জানবো, ঠিক আছে, যে কাস্টমারের ডিপোজিটগুলা কোন কোন গেটওয়ের মাধ্যমে আসে বা কিভাবে রিসিভ করে। সে সে তখন বলে দিবে যে আমার স্ট্রাইপে রিসিভ করি পেমেন্টগুলো, তারপর হচ্ছে যে পেপালে রিসিভ করি, ঠিক আছে, এগুলো সে বলে দিবে। ধরেন কাস্টমারের যেই পেমেন্টটা আমরা রিসিভ করব ওটার দুইটা পার্ট। একটা পার্ট হচ্ছে যে আমি কাস্টমারের কাছ থেকে পেমেন্টটা রিসিভ করতেছি, আবার হচ্ছে যেই থ্রুতে হচ্ছে কাস্টমারের পেমেন্টটা রিসিভ করতেছি ওইটার এগেনস্টে একটা মার্চেন্ট ফিস থাকতে পারে, বুঝতে পারছেন? সবাই একটু মনোযোগ দেন, আমি খুব ইম্পর্টেন্ট জিনিস বলতেছি। ভাইয়া সবাই একটু মিউট করে দেন আপনি। এই ধরেন একটা জিনিস হয় কি, আমি এটা প্রত্যেকটা ক্লাসেই বলি, ধরেন আপনারা সবাই কিন্তু ম্যাচিউর পারসন, এবং হচ্ছে যে আমার যদি মিউট করতে হয়, কারণ হচ্ছে যে আমি মিউট করে দিলাম, পরবর্তীতে একজনে কোশ্চেন করবে, সে জানবে না আনমিউট করে কোশ্চেন করতে হবে, সে হ্যালো হ্যালো করে বিরক্ত হয়ে ক্লাস থেকে চলে যাবে, বুঝতে পারছেন? একটু দুই তিনটা ক্লাস গেলে দেখবেন যে এমনি ঠিক হয়ে গেছে। আমার প্রত্যেকটা ব্যাচে প্রথম ধরেন 5-6টা ক্লাসে একটু এই মিউট নিয়ে ঝামেলা হয় আর কি, বুঝতে পারছেন? একটু ধৈর্য ধরেন সবাই।
ওকে, আর প্রবলেম করলে আমাকে বলবেন, কারো এখান থেকে আওয়াজ হচ্ছে, আমি এই যে এখানে গিয়ে তাকে শুধুমাত্র মিউট করে দেব। আমি একটা কথা বলতে চাই। আমরা আগে শেষ করি, শেষ করে হচ্ছে যে প্রবলেম নিয়ে আলোচনা করব। ওকে, কাস্টমারের কাস্টমারের কাছ থেকে যেই টাকাটা আমরা পাবো ওটা কিন্তু দুইটা পার্ট আমি বলছি, ঠিক আছে? একটা কাস্টমারের কাছ থেকে যেই থ্রুতে আমি টাকা পাবো এটার এগেইনস্টে আমার একটা মার্চেন্ট ফিস হইতে পারে, রাইট? হ্যালো? জি ভাইয়া, ঠিক আছে ওটা, হ্যাঁ হ্যাঁ, ওটা লাস্ট সবাই বুঝছেন লাস্ট কিনা? ক্লাসে কারণ হচ্ছে ডিসকাস যে করেছি। সাপোজ ধরেন আমি যদি স্ট্রাইপের মাধ্যমে হচ্ছে যে কাস্টমারের পেমেন্টগুলো রিসিভ করি, স্ট্রাইপের যে স্পেন্ড সাইডে যে অ্যামাউন্টগুলো থাকবে এগুলো হচ্ছে আমার মার্চেন্ট ফিস। এখন এর মধ্যেও কিন্তু আছে, এখানে কিন্তু কাস্টমারের রিফান্ডও থাকতে পারে, ঠিক আছে? লাস্ট ক্লাসে মেবি আমি বলছিলাম এটা বুঝতে পারবেন কিভাবে, প্রফিট অ্যান্ড লস যখন রান করবেন মান্থ বাই মান্থ, ঠিক আছে? আপনি দেখলে চিনবেন, হ্যাঁ, এর ফিল্টার রাখেন, এগুলোর সাথে আপনি ফিটিং চার্জটা অ্যাড করে দেখেন। আমার জন্য 400 টাকা হলে ভালো। হ্যাঁ, হ্যাঁ, মিউট করে দিচ্ছি। 400 ওকে, ওকে, যেটা বলতেছিলাম, আমরা যদি স্ট্রাইপের মাধ্যমে হচ্ছে কাস্টমারের পেমেন্টগুলো রিসিভ করি, স্ট্রাইপের যেই স্পেন্ড যে ট্রানজ্যাকশনগুলো আছে এগুলা মার্চেন্ট ফিস, ঠিক আছে? এখানে কিন্তু মানে কাস্টমারের রিফান্ডগুলোও হইতে পারে, ঠিক আছে? এখন আমরা বুঝবো কিভাবে? আপনারা যদি আরেকটু কাজ আগান তাহলে হচ্ছে যে ওই প্রফিট অ্যান্ড লসটা রান করলে মানে একটা ডেটা থাকবে, এখন রান করলে অবশ্য ওরকম ডেটা পাবো না, বুঝতে পারছেন? আমি যদি রিপোর্টে যাই তারপরেও আমি আপনাদেরকে একটু বুঝাই। প্রফিট অ্যান্ড লসটা আমি দেখবো। আসিফ ভাই, দাঁড়ান, আমি যেটা দেখাইতেছি এটা কি দেখি আমরা, দেন হচ্ছে আমরা আপনারা কথা বলবেন। আগে সত্যি যাবেন না? ওকে, যারা যারা কথা বলবে আমাকে বলবেন, আমি মিউট করে দেব। আচ্ছা, আমি কি বলছি, আমরা কিন্তু স্ট্রাইপের যেই স্পেন্ড সাইডের যে ট্রানজেকশন গুলো পাবেন ওগুলা হচ্ছে মার্চেন্ট ফিস। এখন আপনি সব মার্চেন্ট ফিসে দিছেন, দেওয়ার পরে কারণ ওইখানে কিন্তু কাস্টমারের রিফান্ডও থাকতে পারে, ঠিক আছে? হ্যালো স্যার, তখন আমার একটা আপনারা কথা যখন আছে প্রফিট স্যার। অ্যান্ড লসটা রান করবেন, হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ বলেন। আমরা 3-4 জন তো ফার্স্ট মনে হচ্ছে ক্লাস, আমরা তো কিছু বুঝতেছি না। আমি তো গত ক্লাসেও হচ্ছে যে গাইডলাইন দিছি এবং হচ্ছে আজকেও হচ্ছে সকালবেলা একজনকে গাইডলাইন দিছি, যারা নতুন আছেন আমরা তাদেরকে 4 জন, মাস্ট প্রায় বি 1 জন, হচ্ছে, 2 জন, 3 জন, আমি সহ 4 জন। শুনেন আমার কথা বোঝার চেষ্টা করেন। আমি আমিও আছি। হ্যাঁ, ধরেন আগে হচ্ছে যে প্রিভিয়াস ক্লাসে যে রেকর্ডেড ক্লাস আছে এগুলা দেখবেন, ঠিক আছে? দেখলে হচ্ছে যে আশা করি সব বুঝবেন। কিছু কিছু যে আমাদের প্রবলেম কোনো গুলো রেকর্ডেড ক্লাস দেওয়া হয় নাই, আজকে জয়েন করছি। আমার কথাটা শেষ করতে দেন। আপনাদের জয়েন দিল কেন ওরা? আপনারা না না, ওদের শুনেন, সাথে একটু কথা বলেন। কাইন্ডলি ধৈর্য ধরেন আপনারা, মানে আমরা আর্গু করলে সারা ক্লাস আর্গু করতে পারবো, বুঝতে পারছেন? একটু ধৈর্য ধরেন। ধরেন যারা নতুন আছেন, ঠিক আছে, আপনাদের জন্য আমার গাইডলাইন হচ্ছে আপনারা হচ্ছে পাস্ট রেকর্ডেড ভিডিওগুলা দেখবেন, ঠিক আছে? দেখে হইতে পারে আপনি কিছুই বুঝেন নাই, ঠিক আছে? তাহলে আপনাকে হচ্ছে যে নতুন কোনো একটা ব্যাচে আমি হচ্ছে রিকোয়েস্ট করে আপনাকে হচ্ছে ওইখানে চেঞ্জ করে দেবো, আপনারা কন্টিনিউ করতে থাকবেন আমাদের সাথে, যতটুকু বুঝেন যতটুকু পারেন কন্টিনিউ করতে থাকবেন, কারণ হচ্ছে আপনাদেরকে নতুন ব্যাচে দিয়ে দেওয়া হবে। আবার যারা বুঝবেন যে না তারা ম্যাক্সিমামই বুঝে ফেলছেন এরকম অনেকে পাওয়া যাবে, ঠিক আছে? কারণ হচ্ছে যে আমরা যেহেতু বাংলায় ক্লাস নেই এবং হচ্ছে অনেক ডিটেলসে আলোচনা করি, ঠিক আছে? রেকর্ডেড ক্লাস দেখলেই হচ্ছে যে আপনারা বুঝে ফেলবেন, ঠিক আছে? বাই দ্য ওয়ে, আমাদের রেকর্ড হচ্ছে কিনা কেউ একজন চেক করেন, ঠিক আছে? রেকর্ড হলে রেকর্ডের সাইন থাকবে। ওকে, যদি আপনারা ভাইয়া, ম্যাক্সিমাম বুঝেন, আমার কথা শেষ হয় নাই, শেষ করতে দেন, নতুন যারা আছেন তারা তাদের জন্য বলতেছি। ভাইয়া আমি যদি একটু কথা বলি, একটু যদি সময়। আমাকে শেষ করতে তো দেন, আমরা হচ্ছে যারা নতুন তারা তো অবশ্যই হ্যাঁ রেকর্ডেড প্লিজ ক্লাসগুলো পাইছি। তারপরও যদি আপনি একটু স্পেসিফিক ভাবে শুরু শুনেন, করেন তাহলে আমাকে আমি কথা বুঝতে শেষ পারি। করতে দিবেন কাইন্ডলি, ঠিক আছে? আপনারা যারা নতুন, আপনারা যদি রেকর্ডেড ভিডিও দেখে সাপোজ ধরুন অধিকাংশ জিনিসগুলো বুঝে ফেলছেন, দেন হচ্ছে কি কি বুঝেন নাই ওই জিনিসগুলো 4-5টা জিনিস নোট ডাউন করবেন, ঠিক আছে? নোট ডাউন করে
ক্লাসে বলবেন, আমরা সবাই আলোচনা করব, ঠিক আছে, ওটা ক্লিয়ার হয়ে যাবে। আর যারা কিন্তু কিছুই ভাইয়া বুঝবেন না, এখন আপনি কারো সমস্যা সমাধান করতেছেন না, কি শুরু করছেন সেটাই আর কি। যদি একটু স্পেসিফিক বলতেন যে আজকে আমরা এটা শিখবো, আজকে টপিক হচ্ছে এটা, তাহলে আচ্ছা আমি আপু, অলরেডি দুটো ক্লাস করছি, আপনি তারপরে তো ওই একটু যে কথার কনফিউজ। কথার মাঝে তো ওই যে ব্রেক করে দিচ্ছেন, প্লিজ এগুলা করেন না, ঠিক আছে? নতুন যারা আছেন এটা কি বুঝছেন আমার কথা? স্যার ওনাদের তো রিকোয়েস্ট করা দরকার যেন ও নতুন গুলা আমাদের সাথে দেওয়ার আগে ওনারা অন্য একটা গ্রুপে সেটেল করে দিতে পারে। ভাই এভাবে ওনাদেরও প্রবলেম শুনেন, হচ্ছে, আমাদের হ্যাঁ ওটা প্রবলেম হচ্ছে, বুঝছি, আপনারও প্রবলেম হচ্ছে। হ্যাঁ এটা বুঝছি। ধরেন আমি আগেই বলছি, এটা হচ্ছে যে আমি হচ্ছে টোটালি আলাদা এন্টিটি, ঠিক আছে? এটা ধরেন আমরা ক্লাসে যত এগুলা নিয়ে আর্গু করব আমাদেরই লস, বুঝতে পারছেন? এগুলো আর্গু করেন না, আমাকে ডিল করতে দিয়েন, ঠিক আছে, ইনশাল্লাহ সমস্যা হবে না, বুঝতে পারছেন? ভাইয়া আপনি তো ঢিল করবেন, কিন্তু সবার তো সমস্যা হচ্ছে। আপনি হ্যাঁ ওদেরকে দুইটা এখন, দুইটা ক্লাস স্পেশাল দেন, দেওয়ার পরে আমাদের সাথে নেন, আমাদের না দুইটা না ক্লাস না, অফ রাখেন। স্পেশালি দেওয়ার তো সুযোগই নাই, তারা হচ্ছে যে এইভাবে ওটা নিয়ে তো অ্যাডমিন সবার অ্যাডমিন সমস্যা করবে। হচ্ছে। আচ্ছা ওটা সমস্যা না, আমি তো আমার গাইডলাইন কি পুরাতনরা বুঝছেন আমি কি গাইডলাইন দিছি? আমার গাইডলাইন ফলো করলে কি আপনাদের প্রবলেম আছে? আমরা তো প্রায় 4-5 জন। এখন নতুন কোনো বেচ চালু হইলে নতুন বেচে দেওয়ার কথা ছিল। হ্যাঁ নতুন ব্যাচে আপনারা যাবেন, আপনারা যদি কাভার করতে না পারেন সেক্ষেত্রে হচ্ছে নতুন ব্যাচে যাবেন। আমি জানি যে আমার আমি আমার নতুন বেচে প্রত্যেক, যাইতে চাই, বাকিরা কি করবে জানি না। হ্যাঁ হ্যাঁ ওটা ওটা করতে পারবেন। আর হচ্ছে আপনারা সাইলেন্টলি যারা হচ্ছে যে নতুন কিছুই বুঝেন না, বুঝার চেষ্টা করবেন, ক্লাসগুলো কন্টিনিউ করবেন, সমস্যা নাই। আপনারা যেহেতু নতুন ব্যাচে যাবেন, ঠিক আছে, আপনারা ক্লাসগুলো কন্টিনিউ করেন, ঠিক আছে? তাহলে আমাদের এই যে ওকে, চিটপাটের লিঙ্ক আছে, প্রথম ক্লাসগুলো ওইগুলো কোথায় পাবো এটা একটু বলে দেন তাহলে হচ্ছে। এটা হচ্ছে যে ওই আমি ড্রাইভের অ্যাক্সেস দিয়ে দিছি। এখানে হচ্ছে যে নতুন কেউ যদি দুই একজন এমন থাকেন যে ড্রাইভের অ্যাক্সেস পান নাই, সেক্ষেত্রে আমাকে হচ্ছে জুমে ইনবক্স করেন, ইমেল দিলে হচ্ছে ইমেল দেন, আমি এখনই অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, 2 মিনিটে, সেটা সেটা একটু করেন। দ্রুত দেন। হ্যাঁ, আর আপু কি বলতেছিলেন এখন বলেন। ভাই আমি বলতে চাচ্ছি যে আমি অলরেডি দুইটা ক্লাস করে ফেলছি, তারপরে অনেক বিষয় হচ্ছে কনফিউশন। তো আজকে আপনি নতুন ক্লাস শুরু করছেন, হয়তো বা কারোর সমস্যার সমাধান করতেছেন, হ্যাঁ এই না জন্য না আর না, কি ওটা বলবো না, যে আপনাকে আপনি উদ্দেশ্য করে না, বা যাকে বলছি সে বুঝে ফেলছে, ঠিক আছে, এটা কোর্সের কোনো অংশ না। আমি কথা কথা বলতেছিলাম একেবারে যাদের ফার্স্ট ক্লাস। আপনারা হচ্ছে যে যাদের যাদের কনফিউশন থাকবে, যেমন আপনার কি কি কনফিউশন, ওটা কিন্তু মানে ক্লাসের শুরুতেই বলবেন যে আমার এই জায়গায় প্রবলেম আছে, ঠিক আছে? যাদের হ্যাঁ যাদের প্রবলেম কনফিউশন ছিল, হচ্ছে ওই যে ক্লাস তো শেষ করতে পারি না আমরা, 3 নাম্বার ক্লাস থেকে শুরু হয়েছে, তো আমাদের তো প্রথম ক্লাসগুলো হচ্ছে শেষ করতে হবে, সমস্যা নাই, তারপরে না হচ্ছে আপনারা আমরা আপনারা একটু দেওয়া কাইন্ডলি হবে। একটু শেষ করেন, ঠিক আছে? প্রবলেম হলে তো আমরা আসি, ঠিক আছে? আর দেন হচ্ছে আপনারা যারা হচ্ছে যে ক্লাস মিস করছেন, ঠিক আছে, আপনারা হচ্ছে নতুন ব্যাচে যাওয়ার সুযোগ আছে। আপনাদের অর্গানাইজেশন কিন্তু অনেক আন্তরিক, অনেক আন্তরিক, আমি জানি, ঠিক আছে? আপনারা হচ্ছে যে যারা যারাই পারবেন না, ঠিক আছে, মানে বুঝতে সমস্যা হচ্ছে, আপনাদের অবশ্যই নতুন কোনো ব্যাচে দিবে। ইন দ্য মিন টাইম আপনারা এখানে কন্টিনিউ করতে পারেন, আর যদি আপনাদের সময় না হয়, নতুন যারা আছেন, ঠিক আছে, আপনারা নতুন ব্যাচের জন্য ওয়েট করতে পারেন, ঠিক আছে? তবে আমার সাজেশন থাকবো কন্টিনিউয়াসলি করেন, ঠিক আছে? দেন হচ্ছে যে আপনারা যদি কাভার করতে না পারেন, নতুন ব্যাচ তো আছে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটা তো কোনো একটা সিস্টেম হলো না, তাই না? এটা কোনো সিস্টেম হলো আপনি ভাই কথা। এটার মধ্যে আর আর্গু করেন না, ঠিক আছে? আমি না, কিন্তু, আর্গু করবো না, আপনি বলতেছেন আর্গু করবো না কেন? এটা কোনো সিস্টেম? আর্গু আচ্ছা করবো না, ভাই, বারবার এক কথা বলতেছেন। ভাই যে ভাই যে কথা বলতেছেন স্যারের সাথে কথা না বলে এইটাই প্রয়োজন তো আমরা কথাটা, যাদের মাধ্যমে মানে এনরোল কেন করছি তাদের সাথে আপনাদের কথা বুঝাইতে বলেন। পারতেছি না? আপনি যার কাছে অ্যাডমিশন নিছেন তার সাথে কথা বলেন। হ্যাঁ এটা তো দেখেন, তাহলে তো আমি আমি, কিন্তু না না যুক্তিসঙ্গত হ্যাঁ, সব কথা বলে আপনি দিছি, ঠিক আছে? একটু কারণ কাইন্ডলি আপনি সবাই ধৈর্য ধরেন। আপনাদের তর্কের জন্য আমাদের সময়গুলো মিস করতেছি হ্যাঁ আমরা ভাই। তর্ক বিতর্ক না, করা সেটাই যাবে তো, না, সেটা তো আমরাও চাচ্ছি না যে যেহেতু আপনাদের 3টে ক্লাস হয়ে গেছে আপনারা কেন করবে। প্লিজ এটা তো আমরাও কাইন্ডলি হচ্ছে চাচ্ছি না। যে আপনি আমরা ওই যার আমরা সাথে আর্গু অ্যাডমিশন করা নিছেন বাদ তার দেই, সাথে কথা বলেন। আর্গু করা বাদ দেই, আমরা শুধু প্রবলেম নিয়ে আলোচনা করব, কার কি আপনারা প্রবলেম আছে। মেন্টরের সাথে এত কথা বললেন না ভাই। আর আমরা তো কথা বলতে মেন্টরের চাচ্ছি না। সাথে ভাই আসলে কথা কাইন্ডলি বলাটা, কাইন্ডলি সবাই, আমরা তো ম্যানেজমেন্ট পাই না ভাই। মেন্টরের কাইন্ডলি সাথে কথা না কাইন্ডলি বলে আমরা সবাইকে রিকোয়েস্ট কার সাথে কথা করতেছি বলবো ভাই? আর্গু বাদ দেন। আমরা 2 ঘন্টা আমরা ক্লাসের মধ্যে আগাই, আমরা আধা ঘন্টাও ক্লাস করতে পারি না মনোযোগ সহকারে। কাইন্ডলি একটু ধৈর্য ধরেন, কেউ আর্গু করবেন ঠিক না, আছে, ঠিক আছে? আপনারা আমরা ক্লাস সবাই যদি, আর 1 ঘন্টা করেন, কিন্তু 1 ঘন্টা ভালো করে করেন, তাহলেই তো হয়ে গেল। এখানে আপনার 2 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টায় কথাবার্তা, আর ওই যে প্রবলেম, নতুন নতুন যারা আছেন তাদের প্রবলেম, তাহলে আমরা ক্লাস করবো, শিখবো কখন? ভাই ঠিক কাইন্ডলি না, ঠিক সবাইকে বলছেন ভাই, রিকোয়েস্ট ঠিক বলছেন। করতেছি, আপনারা আর্গু হ্যাঁ করেন না। শোনেন, আমি বলি, আপনি যেটা বলতেছেন আমরা তো জানতাম না যে আমরা যে 3টো ক্লাসের ভিতরে ঢুকছি, তাই না? আমাদের তো আগে জানতে হবে, আপনাদেরকে এটা আমি বুঝাইতে এখন। পারতেছি না, আল্লাহ।
একটু কাইন্ডলি আর্গু করা বাদ দেন, আমরা হচ্ছে প্রবলেম নিয়ে আলোচনা করি। আমাদের জেরোতে কি কি প্রবলেম আছে, নতুনদের সবাইকে অ্যাক্সেস দিয়ে দিছি, ঠিক আছে? আর কি কি প্রবলেম আছে দেখেন, আমরা ডিপোজিট নিয়ে আলোচনা করতেছি, এখানে বুঝেন কিনা এটা এটা মেক শিওর করেন, ঠিক আছে? আমরা কিন্তু ক্লাসের মধ্যে এমনিতেও আননেসেসারি কথাবার্তা বলবো না, ঠিক আছে? সবার কাছে রিকোয়েস্ট, যত কোর্স রিলেটেড আছে, ঠিক আছে, ওগুলা নিয়ে আলোচনা করবো, এতে করে সবারই ভালো হবে, ঠিক আছে? ওকে, আমরা ডিপোজিট নিয়ে কথা বলতেছিলাম। আমরা কখন বুঝবো যে হচ্ছে যে মার্চেন্ট ফিসে আমরা কাস্টমারের রিফান্ডটাও অ্যাড স্যার করে ফেলছি? ডিপোজিটটা কিভাবে গেলেন আমি খুঁজে পাচ্ছিলাম না। মানে হচ্ছে যে আমরা আলোচনা করছি যে এমএক্স এ যে রিসিপ্ট সাইডে থাকবে, ওগুলা সবকিছু কিন্তু আলোচনা করা হয়ে গেছে। হ্যাঁ, এমএক্স এর যে রিসিপ্ট সাইডে গুলা ট্রানজেকশন গুলা পাবো, ওগুলা কি কি হইতে পারে আমরা আলোচনা করে ফেলছি, বুঝতে পারছেন? এখন হচ্ছে আমরা ব্যাংকের ইয়া নিয়ে কথা বলতেছি, ব্যাংক নিয়ে, যে ব্যাংকের যে ডিপোজিট সাইডের ট্রানজেকশন গুলো আছে, এগুলা কি কি হইতে পারে, বুঝতে পারছেন? হ্যাঁ, ওকে, আর এক্সপেন্স নিয়ে তো প্রবলেম নাই, আর চেক নিয়ে তো বলছি এটা আনক্যাটাগরাইজে রেখে দিবেন অথবা আস্ক ক্লায়েন্ট, ঠিক আছে? হ্যাঁ, ওকে, এখন আমরা রিসিভ নিয়ে কথা বলতেছি। দেখেন, আমরা ধরেন কাস্টমারের পেমেন্টগুলো যখন আমরা রিসিভ করি, ধরেন স্ট্রাইপ এবং পেপাল, এখানে কিন্তু একটা ফিস কাটে, ঠিক আছে? মানে হ্যাঁ, হচ্ছে যে বাংলাদেশে যেমন হচ্ছে সার্ভিস চার্জ। বিকাশ, নগদ, ঠিক আছে, এরা যেমন একটা মার্চেন্ট ফিস কাটে, ঠিক আছে, এরকম হচ্ছে স্ট্রাইপ এবং পেপাল, অনেকেই আমি জানি যে এগুলা ইউজ করে অভ্যস্ত, বিশেষ করে পেপাল, ঠিক আছে, এটার একটা চার্জ কাটে, এই চার্জটা হচ্ছে মার্চেন্ট ফিস। আপনারা সবাই নোট ডাউন করেন, সবাই একটা জায়গাতে প্রবলেম করে, মানে মানে ভুল করে, ঠিক আছে? এক নাম্বার হচ্ছে মার্চেন্ট ফিস, দ্বিতীয় নাম্বার হচ্ছে ব্যাংক ফিস, আর তিন নাম্বার হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স। এই তিনটা জিনিসের মধ্যে গুলায় ফেলে। কিভাবে গুলায় ফেলে? আমরা আগে মার্চেন্ট ফিসে আসি। মার্চেন্ট ফিসটা অনেকে ব্যাংক ফিস মনে করে, যেমন ধরেন পেপালের যে ফিসটা কাটতেছে, এটা অনেকে ব্যাংক চার্জ হিসেবে দেয়, ঠিক আছে? এটা রং, টোটালি রং, এটা হচ্ছে আমাদের জন্য মার্চেন্ট ফিস, বুঝতে পারছেন? মার্চেন্ট ফিস তো আপনারা ক্লিয়ার হয়েছেন, রাইট? জি ক্লিয়ার। ওকে, ব্যাংক চার্জ কোনগুলো? ব্যাংক চার্জ যেগুলো হচ্ছে যে ওই ব্যাংকের যেই চার্জগুলো আছে, এখানে ব্যাংক চার্জ অনেক ধরনের হইতে পারে, অফার লিমিট ফি, ব্লা ব্লা ব্লা, ঠিক আছে, অনেক ধরনের ইয়ে আসতে পারে, ঠিক আছে, বা ওইখানে মেনশনও করা থাকবে ব্যাংক ফিস, ব্যাংক চার্জ, ঠিক আছে, এটাও আপনারা ক্লিয়ার, ঠিক আছে? এখন ইন্টারেস্ট এক্সপেন্স কোন জায়গায় ভুল করে? যেমন ধরেন ফাইন্যান্স চার্জ, এটাও অনেকে ব্যাংক ফিস মনে করে, ঠিক আছে? ফাইন্যান্স চার্জটা হচ্ছে আমাদের জন্য ইন্টারেস্ট এক্সপেন্স, ঠিক আছে? একটু নোট ডাউন করেন, এই জিনিসগুলো কিন্তু ইন ফিউচারে আমাদের কাজে লাগবে, হুম। ঠিক আছে? তো হচ্ছে আমি যেটা বললাম যে স্যার স্ট্রাইপের ফাইন্যান্স যে, কি বললেন স্যার? হ্যাঁ, ফাইন্যান্স কি বললেন? ফাইন্যান্স চার্জ। ফাইন্যান্স চার্জ অনেক সময় ডেসক্রিপশনে পাবেন কি ফাইন্যান্স চার্জ নামে, সরি। ওকে, জি স্যার। তাহলে হচ্ছে যে বুঝবেন কিভাবে যে মার্চেন্ট ফিস তো স্পেন্ড গুলো সব আপনি মার্চেন্ট ফিসে দিছেন, ঠিক আছে? এখন বুঝবেন কিভাবে কাস্টমারের রিফান্ডও আপনি দিয়ে ফেলছেন মার্চেন্ট ফিসে, কারণ হচ্ছে স্ট্রাইপের যে স্পেন্ড আইটেম পাইছেন, সবগুলোই তো আপনি মার্চেন্ট ফিস ব্যবহার করছেন, রাইট? তখন হচ্ছে আপনি প্রফিট অ্যান্ড লস রান করবেন, প্রফিট অ্যান্ড লস রান করে দেখবেন, সাপোজ ধরেন এটা ধরে নেন, মনে মনে ধরে নেন এটা মার্চেন্ট ফিস অ্যাকাউন্ট, ঠিক আছে? সাপোজ ধরেন এই মাসে 259, আগের মাসে হচ্ছে 250, তার আগের মাসে 300, হঠাৎ করে এই চতুর্থ মাসে যায় দেখলেন 3000 হয়ে গেছে। কেন? কারণ হচ্ছে যে মানে কত গুণ বাড়ছে, 10 গুণ বাড়ছে, রাইট? এখন আপনাদের যদি সেলস যদি 10 গুণ বাড়ে, তাহলে ঠিক আছে, মার্চেন্ট ফিস 10 গুণ বাড়াটা স্বাভাবিক, রাইট? জি স্যার। ওকে, দেন হচ্ছে তাইলে হচ্ছে যেহেতু চতুর্থ মাসে গিয়ে অনেক বেড়ে গেছে, তার মানে হচ্ছে আমার কাস্টমারের রিফান্ডও আমি মার্চেন্ট ফিসে দিছি, তখন আপনি ওই ওই চতুর্থ মাসে ঢুকে, মানে এইখানে এই অ্যামাউন্টের মধ্যে ক্লিক করলে সমস্ত ট্রানজেকশনগুলো দেখাবে, তখন আপনি ওই যে বড় বড় অ্যামাউন্টগুলো, এগুলো হচ্ছে কাস্টমার ক্লায়েন্টের সাথে কথা বলে কনফার্ম হবেন এরকম এগুলা কি কাস্টমারের রিফান্ড কিনা, বুঝতে পারছেন? ক্লিয়ার? এতটুকু বুঝছেন? জি স্যার। ওকে, দেন হচ্ছে কাস্টমারের রিফান্ডটা আরেকটা বুঝার ওয়ে হচ্ছে, যেমন ধরেন যে অ্যামাউন্টটা আপনি স্পেন্ড সাইডে দেখবেন, ওটার আবার রিসিভ সাইডেও পাবেন, বুঝতে পারছেন? মানে হচ্ছে কাস্টমারে পেমেন্ট করছিল, দেন হচ্ছে আপনি রিফান্ড করছেন, বুঝতে পারছেন? এরকম মানে সেম অ্যামাউন্ট হইলে এটা তো আমরা ইজিলি বুঝতে পারবো, যেমন কাস্টমারে পেমেন্ট করছে সাপোজ ধরেন 2 তারিখে, আবার 3, 4, 5 তারিখে গিয়ে হচ্ছে তাকে রিফান্ড করছেন, সেম অ্যামাউন্ট হইলে তো আমরা বুঝতেই পারবো ইজিলি, ঠিক আছে? ওকে,
আমাদের স্যার কিন্তু এরকম একটা উদাহরণ দিয়ে দেখানো যায় না আমাদের? আমাদের এখানে রিফান্ড নাই, ঠিক আচ্ছা। আছে। রিফান্ড থাকলে দেখাইতে পারতাম, এগুলা ডেটা আমরা নিজেরাই ক্রিয়েট করতে পারবো, বিষয়টা বুঝছেন, সমস্যা নেই। যাই হোক, কন্টিনিউ করেন, আপনারা আগে একটু এক্সপার্ট হন, তখন না হয় আমরা নিজেরা ডেটা ক্রিয়েট করে দেখাই দেবো। ওকে, যতটুকু বলছি এতটুকু বুঝলে আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। দেন হচ্ছে ব্যাংকের রিসিপ্ট সাইডে আর কি হতে পারে, কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে আসতে পারে টাকা, ঠিক আছে। কোনো একটা কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট থেকে হইলে তো বুঝবো, কারণ হচ্ছে এই অ্যাকাউন্টে রিসিভ হয়েছে, অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি স্পেন্ড সাইডে পাবেন, রাইট? কেউ বুঝেন নাই? হ্যালো? হ্যাঁ স্যার বুঝছি। হ্যাঁ, এই বুঝলে একটু ব্যাংকে রেসপন্স করবেন, না হলে হচ্ছে যে আমি এই ব্যাংকে মানে যখন মানে হচ্ছে হচ্ছে আমরা এই ওয়েলস সময় ফার্গোতে একটা রিসিপ্ট পাইছেন, মানে হচ্ছে ট্রান্সফার পেমেন্ট থ্যাংক ইউ বা ট্রান্সফার লেখা রিসিপ্ট পাইছেন, তাহলে হচ্ছে আগে ইনভেস্টিগেট করতে হবে এই অ্যামাউন্টটা কি অন্য কোনো মানে কোম্পানির অন্য কোনো অ্যাকাউন্ট থেকে আসছে কিনা, ঠিক আছে। অন্য কোনো অ্যাকাউন্টে কি হিসেবে থাকবে, সেম অ্যামাউন্ট স্পেন্ড হিসেবে থাকবে, রাইট? স্যার এটা হচ্ছে হলো অন্য কোনো অ্যাকাউন্ট থেকে স্পেন সাইডে কেন থাকবে, অন্য কারণ অ্যাকাউন্টের সাথে হচ্ছে আমাদের আপনি যখন সম্পর্কটা একটা কি? অ্যাকাউন্ট থেকে টাকা আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন, তার মানে যে অ্যাকাউন্ট থেকে টাকাটা ট্রান্সফার করছেন ওই অ্যাকাউন্টে স্পেন্ড হিসেবে দেখাবে। ওই অ্যাকাউন্টের একটা অ্যাকাউন্টে ব্যয় হয়েছে, একটা ডেবিট হয়েছে, আরেকটা রাইট, ক্রেডিট হয়েছে। রাইট, কারণ হচ্ছে যে আপনি ধরেন 5,000 টাকা একটা অ্যাকাউন্টে পাঠাই দিয়েছেন, এটা কি স্যার এইখান স্টেটমেন্টে শো করবে না বা ট্রানজেকশন আসবে না? ঠিক আছে স্যার, কিন্তু আমি তো মনে করেন যে ওয়েলস ফার্গোর সাথে কাজ করতেছি, যে স্পেন্ড করছে সে তো আমার এক ক্লায়েন্টের মনে করেন যে ওর তো আলাদা অ্যাকাউন্ট থাকবে। আমি বুঝাইতে পারিনি। ধরেন আপনার বিজনেসে 5টা আলাদা অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। ওয়েলস ফার্গোতে জি রিসিভ হয়েছে, এটা তো ট্রান্সফার, এটা তো বুঝছেনই, কারণ পেমেন্ট জি রিসিভ থ্যাংক ইউ, ঠিক আছে, জি অথবা ট্রান্সফার এগুলো লেখা আছে। এটা ট্রান্সফার আপনি বুঝতেছেন, কিন্তু কোথায় থেকে ট্রান্সফার হয়েছে, এটা কি ওনার্স নিজে অ্যাকাউন্ট থেকে পাঠাইছে, নাকি হচ্ছে যে আপনি কোনো বিজনেস অ্যাকাউন্ট থেকে আসছে, এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে না? জি, এটা ওনার দিচ্ছে না ক্লায়েন্ট দিচ্ছে, এটা আর কি। ক্লায়েন্ট না, মানে হচ্ছে আপনার বিজনেসের অন্য কোনো অ্যাকাউন্ট থেকে আসছে কিনা, অথবা হচ্ছে যে ওই এটা যদি অন্য কোনো অ্যাকাউন্ট থেকে না আসে, এটা হচ্ছে পার্সোনাল ট্রান্সফার, বুঝতে পারছেন, ওনার্সে, কিন্তু এটা কাস্টমারের পেমেন্ট হবে না। কাস্টমার কখনো যে ট্রান্সফার করে না, কাস্টমার নির্দিষ্ট একটা গেটওয়ে ইউজ করে, বুঝতে পারছেন, হয় স্ট্রাইপ জি স্যার অথবা জি পেপাল, অথবা ধরেন এই যে আমাদের ক্লিয়ারেন্ট এলএলসি আছে এখানে, বুঝতে পারছেন, যে কোনো একটা পেমেন্ট গেটওয়ে ইউজ করে, সরাসরি ডিরেক্টলি ট্রান্সফার করে না, বুঝতে পারছেন। জি স্যার জি। ওকে, তাহলে হচ্ছে যে সেম ভাবে ব্যাংকেও হচ্ছে সাপ্লায়ারের রিফান্ড হইতে পারে, এটাও তো আপনারা বুঝাইছি ক্রেডিট কার্ডে। আসেন একটু ট্রান্সফারটা ফিজিক্যালি দেখাই, ঠিক আছে, তাহলে আরো ক্লিয়ার হবে। এমএক্স এর 2টা ট্রানজেকশন আছে, একটু দেখি কি কি। ভাই আমি তো কিছুই বুঝতে পারছি না, কোথা থেকে কি শুরু হচ্ছে শেষ হচ্ছে। আজকে কি আপনি প্রথম ক্লাস? জি। ও, তাহলে আপনি একটু সাইলেন্ট থাকেন, আমি গাইডলাইন দিছি, নতুন যারা আছে তাদের কাছ থেকে শুনে নিন। ওকে, এখানে দেখেন পেমেন্ট রিসিভ থ্যাংক ইউ, এই কথাটা লেখা আছে, একটা ট্রানজেকশন, কিন্তু আমি কোন ভাইয়ের অ্যাকাউন্ট থেকে করতেছি একটু কাইন্ডলি নামটা বলেন। আমিনুর রহমান। আমিনুর ভাই, হ্যাঁ, আমিনুর ভাই, আপনি হচ্ছে এটা রেখে দিছেন, ঠিক আছে, তার মানে হচ্ছে কি এটা পেমেন্ট থ্যাংক ইউ আছে। আমিনুর ভাই আপনিই বলেন এটা কি হইতে পারে। ভাই এটা আমার একটু কনফিউশন আছে, ওর জন্য না, আমি এটা এখন করিনি। বলেন, আমরা সব আলোচনা করে ফেলছি, এখন এটা বলেন যে কি হইতে পারে। রিসিভ স্যার আহ, রিসিভ। আমি মার্শাল রিভার এইমাত্র কিন্তু রিসিভ। কিছুক্ষণ আগে আমি বললাম যে ট্রান্সফার গুলা লেখা মার্শাল থাকে রিভার। পেমেন্ট রিসিভ থ্যাংক ইউ, ঠিক আছে, দেন ট্রান্সফার এগুলা লেখা থাকে, তার মানে এটা একটা ট্রান্সফার, মার্শাল রিসিভ। এটা ও একটা আচ্ছা, ট্রান্সফার, ঠিক আছে, এক অ্যাকাউন্ট থেকে আর এক অ্যাকাউন্টে ট্রান্সফার। রাইট। এটা তো আমরা 2 মিনিট আগে আলোচনা করছি, ঠিক আছে। ওকে, তার মানে হচ্ছে যে এটা একটা কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা আসছে, এখন কোন অ্যাকাউন্ট থেকে আসছে এটা আমাদেরকে বুঝতে হবে। এখন আমাদের অ্যাকাউন্ট আছে 2টা, এমএক্স আর ওয়েলস ফার্গো, যেহেতু এমএক্স এর রিসিভ সাইডে ট্রানজেকশন পাইছি যে ট্রান্সফার হিসেবে, তার মানে আমরা ওয়েলস ফার্গোতে দেখবো যে ওয়েলস ফার্গো থেকে ট্রান্সফারটা হয়েছে কিনা, যদি ওয়েলস ফার্গো থেকে না হয়ে থাকে তাহলে হচ্ছে এটা ওনার্স ইনভেস্টমেন্ট, রাইট? জি স্যার। ওকে,
তাহলে হচ্ছে যে আমরা ওয়েলস ফার্গোতে যাই। শুনেন, আমার ক্লাসে হচ্ছে আপনারা অ্যাক্টিভ থাকবেন আমার প্রতি, আমি প্রত্যেকটা লাইন বলবো, রেসপন্স করবেন, ঠিক আছে? অন্য কোনো আর্গুমেন্ট না, ঠিক আছে? সবাই একটু ধৈর্য ধরেন, মন খারাপ করেন না, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, দেখেন ইজিলি কিভাবে সার্চ দিতে পারবো। আমি ধরে নিই যে এখানে কিন্তু সার্চ ফর পেই, অ্যামাউন্ট, রেফারেন্স, ডেসক্রিপশন, মানে এভরিথিং দিয়ে এখানে সার্চ দিতে পারবেন। এখানে যদি এই অ্যামাউন্টটা দিয়ে সার্চ দেই, এই অ্যামাউন্টের ট্রানজেকশনটা পাবো, রাইট? জি স্যার। ওকে, দেন হচ্ছে তাহলে আমি ওয়েলস ফার্গোতে গিয়েও এই অ্যামাউন্ট দিয়ে সার্চ দিব, তাহলে আমি ওইখানে দেখতে পারবো যে আছে কিনা, রাইট? জি স্যার। ওকে, আমি হচ্ছে ওয়েলস ফার্গোতে আমি সার্চ দিলাম। ওকে, দেখেন আমি একটা ট্রানজেকশন পাইছি, চেকের মাধ্যমে হয়েছে, ঠিক আছে, সমস্যা নেই। এটার স্পেন্ড সাইডে আছে, স্পেন্ড সাইডে আছে 13 জানুয়ারি। আর এটা কি? এটা হচ্ছে রিসিভ স্যার। সরি, ওকে, রিসিভ। এটা এটা রিসিভ আছে সেম ডেট, তার মানে এটা কি হইতে পারে? এটা হচ্ছে ওই ওই ব্যাংক থেকে এমএক্স থেকে ট্রান্সফার। ওয়েলস ফার্গোতে আসছে আর কি। ওয়েলস ফার্গো থেকে এমএক্স এ টাকা ট্রান্সফার হয়েছে। টাকাটা, হ্যাঁ। এইভাবে কি ট্রান্সফার। ট্রান্সফারটা, ধরেন কোনো একটা কোম্পানির অ্যাকাউন্ট থেকে আসলে এটা কি বুঝতে কি খুব বেশি সমস্যা হবে? না তো ভাইয়া। আর যদি না পান, খুঁজে না পান, তাহলে হচ্ছে এটা ওনার্স ইনভেস্টমেন্ট, রাইট? জি। ওকে, তাহলে হচ্ছে ট্রান্সফারটা আমরা কিভাবে ডিল করব? আসেন, ট্রান্সফারটা ডিল করব হচ্ছে ওয়েলস ফার্গো থেকে, যেহেতু ট্রান্সফার আমি করছি, মানে যে জায়গা থেকে স্পেন্ড হয়েছে ওই জায়গা থেকে আমি প্রসেস করব, ঠিক আছে? কারণ হচ্ছে ওয়েলস ফার্গো থেকে আমি টাকা পাঠাইছি, ঠিক আছে? এই যে ট্রান্সফার জি। অপশনটা দেখতে পাচ্ছেন ক্রিয়েটের পাশে, এটাতে ক্লিক, জি স্যার। এটা ক্লিক করার পর আমি কোন অ্যাকাউন্টে ট্রান্সফার করছি, এখানে কিন্তু অনেকগুলো এমএক্স। ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে, ক্রেডিট কার্ড থাকতে পারে। তখন হচ্ছে আমাদের ড্রপ ডাউন এরোতে গিয়ে ওই যেই অ্যাকাউন্টে আমি পাঠাইছি ওই অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? কিন্তু এখানে আমরা আমাদের একটা অ্যাকাউন্টে আছে, এই জন্য হচ্ছে যে ডিরেক্টলি এখানে শো করতেছে, বুঝতে পারছেন? কিন্তু হচ্ছে জি আরো স্যার। বেশি থাকলে তখন আমাদেরকে সিলেক্ট করতে হইতো। কোন অ্যাকাউন্ট সিলেক্ট করতাম? 63001, রাইট? এখানে গেছে, জি স্যার। এই যে দেখেন জি। 63001। তাহলে আমি ট্রান্সফার অপশনে গেলাম, অ্যাকাউন্টটা সিলেক্ট করলাম, ওকে দিয়ে দিলাম। এখন আমি কি করব, এটা একটু রিফ্রেশ দিতে হবে, ঠিক আছে? রিফ্রেশটা এখানে ধরেন অ্যামাউন্টটা দিয়ে এন্টার চাপলে রিফ্রেশ হয়ে যাবে। এখন দেখছেন ম্যাচ দেখাচ্ছে, কিভাবে ম্যাচ দেখায় দেখছেন? এখন শুধু জাস্ট ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার আগে ডেটটা একটু খেয়াল করে দেখবেন, কারণ হচ্ছে যে এই সেম অ্যামাউন্টে আরো দুটো তিনটা ট্রান্সফার থাকতে পারতো, ঠিক আছে? তখন আমরা ডেটের সাথে ডেট মিলা ইয়ে করতাম, জি স্যার, ম্যাচ করতাম। ম্যাচ করতাম, ঠিক আছে? এটা যেহেতু একটাই আছে, আমি ম্যাচ করে দিলাম, ওকে দিয়ে দিলাম। সবাই ক্লিয়ার? ট্রান্সফার নিয়ে কোনো প্রবলেম হবে? না, হবে না স্যার। রেফারেন্সে কি কিছু দিতে হবে? না না, কিচ্ছু দেওয়া লাগবে না, এটা একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে আসছে, কোনো সমস্যা নেই। ওকে, আরেকটা আমিনুর ভাই রাখছে হবিলবি, যেটা হচ্ছে কিছুক্ষণ আগে আমরা ইয়ে করছিলাম, আলোচনা করছিলাম। এখন হবিলবিতে কি আমরা স্পেন্ড করি কিনা, স্পেন্ড করলে এটা আমাদের সাপ্লায়ার, রাইট? একটু আমরা দেখব, ঠিক আছে? হবিলবির ব্যাংক রেজিস্টারে যাব, ব্যাংক রেজিস্টারে যেতে গেলে হচ্ছে ওই অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্টে ক্লিক করে দেন হচ্ছে সার্চে ক্লিক করতে হবে। দেন হচ্ছে অ্যামাউন্ট, আমরা যেহেতু অ্যামাউন্ট ধরে সার্চ দিব, অথবা ডিসক্রিপশন। অ্যামাউন্ট হইলে এক্সাক্ট অ্যামাউন্ট এখানে দিবেন, অ্যামাউন্ট বসায় দিবেন। আর ডেসক্রিপশন হইলে এই যে পাশে সার্চ অপশন আছে এখানে দিবেন, এখানে দিয়ে দিবেন। এখানে একটাই আছে, ঠিক আছে? এটা ধরেন 5 তারিখে আছে, 5 তারিখের আগের কোনো স্টেটমেন্ট নাই, বুঝতে পারছেন? এই জন্য হচ্ছে এটা 5 তারিখের আগে হচ্ছে যে, মানে আগের মাসের যে স্টেটমেন্টটা ছিল ওইখানে আমাদের স্পেন্ড হয়েছে, দেন হচ্ছে অনেক দিন পরে গিয়ে, হয়তো বা 7 দিন 10 দিন পরে গিয়ে হচ্ছে আমাদের রিফান্ডটা পাইছি, ঠিক আছে? এটা বুঝবো কিভাবে? পরবর্তী মাসে যখন আমরা কাজ করব তখন আমরা বুঝবো। যেমন ধরেন আমি ডকুমেন্টস থেকে যদি আমি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এগুলো একটু দেখি, যেমন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 3 মাসেরটা একটু দেখি আছে কিনা। আমি কি দেখবো, এটা আমার সাপ্লায়ার কিনা, ঠিক আছে? এখানে নাই, তাহলে মার্চেরটা দেখবো।
এখানেও নাই। আচ্ছা 3 মাস দেখলাম, এটা নাই। ঠিক আছে, এটা আমরা পরবর্তীতে আমরা যখন ট্রানজেকশন আরো করব, 12 মাসেরটা শেষ করব, এটা আছে কিনা এটা আমরা দেখব। ঠিক আছে, এটা সাপ্লায়ারের রিফান্ড, এটা মোটামুটি আমি শিওর। ঠিক আছে, কারণ হচ্ছে এটা কাস্টমার না। তারপরেও হচ্ছে কনফিউশন যেহেতু আমাদের উঠছে, এটা আমরা কি করব, নোট আজ দিয়ে ক্লায়েন্টে রাখবো। রেখে দিব। হ্যাঁ, করব। এ ওকে, এটা কি করে একটু গুগলে সার্চ দেই, এটার কাজটা কি? হবি লবি একটা স্যার রেস্টুরেন্ট। হ্যাঁ, না না না, রেস্টুরেন্ট না। হবিলবি হচ্ছে আর্টস অ্যান্ড ক্রাফটস স্টোর। ঠিক আছে, তার মানে হচ্ছে যে অফিসের জন্য দেখা গেছে যে অনেক সময় সৌন্দর্য বৃদ্ধির জন্য কিছু ফ্রেম ট্রেম হাবিজাবি কিনি। ঠিক আছে, হবিলবিতে অনেক ট্রানজেকশন পাবেন, মানে ইউরোপ আমেরিকার ক্লায়েন্টে আপনি হবিলবিতে পাবেন, অ্যামাজনে পাবেন। ঠিক আছে, এই জন্য হচ্ছে যে এগুলো অফিস সাপ্লাইস আইটেমসই কিনি। বুঝতে পারছেন? তো হচ্ছে আমরা যেহেতু কনফিউশন, ঠিক আছে, এটা আমি কি করব, আজ ক্লায়েন্ট না থাকলে সাসপেন্স, সাসপেন্স আছে। এখানে কি কি নোট লিখবো বলেন? ভাই আমি একটা আনক্যাটাগরাইজ করেছি। হ্যাঁ, আনকেটা যে যে কোনো একটা ফলো করবেন তাহলেই হবে। সাসপেন্স, ভাই আনক্যাটাগরাইজ, ওগুলো সাসপেন্স অথবা আনক্যাটাগরাইজে আছে। দেওয়া আছে, তাহলে ওটা এটা ওখানে দিলে ভালো হয়। ও আচ্ছা, তাহলে হচ্ছে আনক্যাটাগরাইজে দিয়ে দেই, যে কোনো একটা ইউজ করতে হবে। ওকে, এখানে নোট কি দিব? আস্ক ক্লায়েন্ট। না, নোট, কমেন্ট কি নোট। লিখবো? আপনারা বলেন না। স্যার আমি ওকে কমেন্টের বিষয়টা আগে দেখি নাই তো এই জন্য বলতে পারতেছি না। ওকে, আমরা হচ্ছে যত আননোন ট্রানজেকশন আছে, আননোন যে কোনো জি। কনফিউজিং জিনিস আছে, ওই জিনিসগুলো হচ্ছে আমরা আস্ক ক্লায়েন্টে রাখবো। আস্ক ক্লায়েন্ট, আনক্যাটাগরাইজড এক্সপেন্স, সাসপেন্স, এই তিনটা একই ধরনের কাজ করে। বুঝতে পারছেন? এটা কোনো মানে অ্যাকাউন্ট হেড না, মানে এই তিনটা যে কোনো একটা ইউজ করবেন, আর ওইটাতে কোনো ট্রানজেকশন থাকা অবস্থায় আপনি মান্থ ক্লোজ করতে পারবেন না। বুঝতে পারছেন? কারণ হচ্ছে এটা কোনো নির্দিষ্ট কোনো অ্যাকাউন্ট হেড না, রাইট? কারণ এটা আমরা আপাতত রাখতেছি আমাদের কনফিউশনের জন্য। এটা যখন আমরা ক্লায়েন্টের কাছ থেকে ফার্দার ইনফরমেশন পাবো, দেন হচ্ছে এটা আমরা আবার রিক্যাটাগরাইজ করব। বুঝতে পারছেন? জি স্যার, তখন এটা যে কোনো একটা অ্যাকাউন্ট হেডের মাঝে মধ্যে চলে যাবে। হ্যাঁ, মানে যে কোনো একটা বলতে আমি সবাইকে সাজেস্ট করব আস ক্লায়েন্ট হিসেবে অ্যাড করার জন্য, মানে আদার এক্সপেন্সের আন্ডারে একটা আস ক্লায়েন্ট নামে একটা না অ্যাকাউন্ট হেড স্যার, বানাবেন, আমি ওইটা বলি নাই। ওইখানে রাখবেন। মানে ক্লায়েন্টের থেকে শোনার পরে ক্লায়েন্ট যেটাকে সাজেস্ট করবে সেটাতে রাইট ইনক্লুড রাইট, করে দিতে হ্যাঁ হবে। হ্যাঁ, ওইটাই শুধু রাখবেন। ঠিক আছে, উইথ নোটস, এখানে আমি লিখে দিলাম ইজ দিস রিফান্ড ফ্রম সাপ্লায়ার। ঠিক আছে, এরকম আর কি। ঠিক আছে, নোটস দিয়ে আমি ওকে দিয়ে দিলাম। ওকে, এটা হয়ে গেছে। আমিনুর ভাই, আপনি কি ওপেনিং ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট করছিলেন? জি ভাইয়া করছিলাম, ওকে, যেটা দেখাইছেন ওটা করছি। আমরা একটু চেক করে দেখি। আমাদের ওপেনিং ব্যালেন্স অ্যাডজাস্ট করতে হবে জানুয়ারি মাসে। 1 মিনিট, আমি একটু hold করেন। খাবার।
হ্যালো, হ্যালো, মোবাইল স্যারের নেট কি বেজে গেছে? হ্যাঁ হইতে পারে। আর এখানে কি বিদ্যুৎ চলে গেল নাকি? ইন্টারের ওখান থেকে মনে হয় প্রবলেম। ওকে, সরি, 3-4 মিনিট সবার সময় নষ্ট করে ফেললাম। আর বললেন না, ওই যে আমার একটা হচ্ছে স্টুডেন্ট, বুঝছেন? হ্যালো, হ্যাঁ, শুনছি, বলেন। মানে আমার একটা স্টুডেন্ট ইমার্জেন্সি হচ্ছে যে ইয়ে হয়ে গেছে, আটকে আটকে গেছে, হচ্ছে ক্লায়েন্টের কাজ পাইতেছে, ও কাজ করতেছে, তো একটা কাজের মধ্যে ইমার্জেন্সি ভাবে আটকে গেছে, এই জন্য আপনাদের সময় থেকে একটু ব্যয় করলাম, সরি এর জন্য। মানে খুবই ইমার্জেন্সি দেখে হচ্ছে যে আমাকে টেক্সট করে কল দিয়ে ফেলছে। ওকে, সমস্যা নেই। ওকে, তাহলে হচ্ছে যে আমরা প্রথমে অ্যাডজাস্টমেন্ট করছি কিনা এটা একটু চেক করে দেখি, ঠিক আছে? বাই দা ওয়ে, আপনারাও কিন্তু ইনশাল্লাহ, যদি আপনারা যদি আল্লাহ রহমত করে আপনারা যদি ক্লায়েন্ট পান, ইমার্জেন্সি বেসিসে আপনাদেরও কল এভাবে ইনশাল্লাহ সাপোর্ট দিব ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, ইনশাল্লাহ স্যার, ইনশাল্লাহ। হ্যাঁ, আপনারা একটু ধৈর্য ধরেন। ওকে, এটা হচ্ছে প্রিভিয়াস ব্যালেন্স আমাদের, ঠিক আছে? এটা কি অ্যাডজাস্ট করা আছে কিনা এটা একটু আমরা চেক করি। মানে আমিনুর ভাইয়ের অ্যাকাউন্টে অ্যাডজাস্ট করা আছে কিনা, কারণ হচ্ছে লাস্ট ক্লাসে তো আমরা অ্যাডজাস্ট দেখাইছি, সমস্যা নাই। হ্যাঁ, আমিনুর ভাই এটা হচ্ছে যে অ্যাডজাস্টও করছে, আবার মার্কাস রিকনসাইলও করছে, বুঝতে পারছেন? এক্স্যাক্টলি আমারটাই ফলো করছে, খুবই ভালো। আমিনুর ভাই, আপনাকে ধন্যবাদ, খুবই ভালো করছেন। ওকে, জি ভাই, আপনি যেভাবে দেখাচ্ছেন ওভাবে হ্যাঁ কাজ হ্যাঁ, করছি। এইভাবেই করবেন, ঠিক আছে? ইনশাল্লাহ ভালো হবে। ওকে, রিকনসিলেশন রিপোর্টে যাব আমরা, হচ্ছে রিকনসিলেশনটা একটু দেখি। আসলে কি আমি হচ্ছে যে আমাকে আমারটাই সেম ভাবে ফলো করবেন, শুধুমাত্র কাজটা শেখা পর্যন্ত। কারণ হচ্ছে আমারটা মানে কোনো মানে ইয়া না যে এইটাই ফলো করতে হবে, বুঝতে পারছেন? তখন যখন আপনি কাজ পারবেন তখন আপনি আপনার ওয়েতে আপনি পারবেন, বুঝতে পারছেন? সুন্দর করে নোট লিখতে পারবেন, সবকিছু পারবেন। ওই পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত আমারটাই ফলো করবেন। ওকে, ডিসেম্বর, এটা কত কবে থেকে এখন পর্যন্ত স্টেটমেন্ট, প্রথম মাসের? বলেন কেউ একজন। এটা 18 জানুয়ারি ছিল, মে তো বলেন, এপ্রিল। স্টেটমেন্ট দেখবেন আপনাদের সামনে আছে না? হ্যাঁ, 17 এপ্রিল 2024।
আমরা প্রথম মাসের স্টেটমেন্ট আমরা ওপেন করছি, বুঝতে পারছেন? যেমন ওই যে আচ্ছা ক্লোজিং ডেট হচ্ছে আমাদের 1/25/2023, এর আগের কোনো স্টেটমেন্ট আমাদের হাতে নাই। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা স্টেটমেন্ট পাই হচ্ছে 30 দিনের। ঠিক আছে, হুম 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 30 দিনের স্টেটমেন্ট হাতে পাই আমরা, যেহেতু ওপেনিং ডেটটা আমরা জানি না বা এখানে কিন্তু মেনশন করা নাই। অনেক স্টেটমেন্টে আমরা বিগিনিং ব্যালেন্সের সাথে বিগিনিং ডেটটাও মেনশন করা আমরা পাই, যেহেতু এখানে নাই আমরা হচ্ছে অ্যাজিউম করে নিতে পারি 12/26/2022 থেকে 1/25 পর্যন্ত, মানে 30 দিনের একটা অ্যাজিউম করে নিলাম। বুঝতে পারছেন? ক্লিয়ার? জি স্যার। ওকে, নিছি, নিয়ে হচ্ছে আপডেট দিলাম। হ্যাঁ, অ্যামাউন্টগুলো সব ঠিক আছে। যদি ব্যালেন্স না মিলতো তাহলে আমরা কি করতাম, একজন বলেন। লাস্ট ক্লাসে তো দেখাইছিলাম, বলতে হবে। স্যার যদি ব্যালেন্স আনসার না মিলে তাহলে প্রিভিয়াসটা চেক করতে হবে স্যার। না, এটা হচ্ছে ব্যালেন্স না রেকর্ড মিললে পাস্ট মিললে হিস্টোরি। আমরা তো রিপোর্টটা তো ডাউনলোড এমনিতেও করব। ঠিক আছে, ব্যালেন্স মিললেও করব, না মিললেও করব, কারণ হচ্ছে মিললে এটা ক্লায়েন্টকে পাঠাইতে হবে, রাইট? এটা যেহেতু মিলছে, ধরেন ব্যাংক রিকনসিলিয়েশন অ্যাজ অফ কত ডেট, 23। 1/25/2023। তার মানে হচ্ছে এই যে এইভাবে প্রত্যেকটা রিকনসাইল করে রিকনসিলিয়েশন রিপোর্টটা ক্লায়েন্টের কাছে জমা দিতে হবে। ঠিক আছে, পাঠাইতে হবে। এই এটা পাঠানো মানে হচ্ছে এই অ্যাকাউন্টের জানুয়ারি কাজ শেষ। বুঝতে পারছেন? মানে এইভাবে প্রত্যেকটা অ্যাকাউন্টের রিকনসাইল করে এরকম পিডিএফ আকারে ডাউনলোড করবেন, ডাউনলোড করে রিনেম করে ক্লায়েন্টকে পাঠাবেন। এখন যদি না মিলতো তাহলে কি করতাম, তাও আমরা ডাউনলোড করতাম কিন্তু ক্লায়েন্টকে পাঠাইতাম না। ডাউনলোড করে আমরা আগে চেক করতাম। কি চেক করতাম, একটু ওপেন করি, ওপেন করে প্রত্যেকটা ট্রানজেকশন আমাদেরকে ধরে ধরে চেক করা লাগতো। ঠিক আছে, ওয়ান বাই ওয়ান, যে কোন ট্রানজেকশনটা মিসিং আছে অথবা কোনটা ডুপ্লিকেট আছে। বুঝতে পারছেন? এই ইয়াটা মানে ব্যালেন্স না মেলার কারণ কিন্তু দুইটা, একটা হইতে পারে ট্রানজেকশন মিসিং আছে, অথবা হইতে পারে ডুপ্লিকেট আছে, একই ট্রানজেকশন বারবার আছে। বুঝতে পারছেন? ক্লিয়ার? হ্যালো? জি স্যার। ওকে, আপনি যখন এই রিকনসিলিয়েশন রিপোর্টের ট্রানজেকশনগুলো এবং হচ্ছে স্টেটমেন্টের ট্রানজেকশনগুলো মিলাবেন, তখন আপনি ফাইন্ড আউট করতে পারবেন না কি প্রবলেম, কি জন্য হচ্ছে মিলে নাই। স্যার এই ক্ষেত্রে একটা যদি কপি হয়ে দুইবার হয় তাহলে একটা ডিলিট করে দিতে হবে, এই ডিলিট তো? করে দিতে হবে জিরো থেকে। সবসময় মাথায় রাখবেন, স্টেটমেন্ট ইজ অলওয়েজ রাইট। কারণ এরকম কোনো ইতিহাস নাই যে ব্যাংক থেকে টাকা তুলছেন কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে ডিডাক্ট হয় নাই। এরকম ইতিহাস আছে? নাই। বুঝতে পারছেন? মানে হচ্ছে আপনার স্টেটমেন্টে এভরিথিং আসবে, এটাই হচ্ছে পারফেক্ট, মানে 100% অ্যাকুরেট স্টেটমেন্ট। এখন আপনাকে স্টেটমেন্ট অনুযায়ী হচ্ছে জিরো ট্রানজেকশন ঠিক আছে কিনা এটা দেখতে হবে। এটাই হচ্ছে রিকনসিলিয়েশন। সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, ধন্যবাদ। এটা আমি ক্লোজ করে দেই। এখন আমিনুর ভাই, আপনারা হচ্ছে আগাবেন, ফেব্রুয়ারি করবেন, মার্চ করবেন, ওয়ান মান্থ বাই মান্থ করবেন, দেন হচ্ছে রিকনসিলিয়েশন রিপোর্ট জেনারেট করবেন। ঠিক আছে, কারো কোনো অ্যাকাউন্ট হেড নিয়ে কোনো কনফিউশন আছে কিনা? ক্লাসের শুরুতে বলছিল যে 3টে জিনিস নিয়ে কনফিউশন, মানে কেউ একজন, আবার ওই 3টে জিনিস বলেন তো, ওয়ান বাই ওয়ান আমরা আলোচনা করে দেই। ওই গেলই ভাই। ওকে, প্রবলেম না থাকলে নাই, সমস্যা নাই। আর আর কারো যদি প্রবলেম প্রবলেম যারা থাকে, প্রথম একদম ফার্স্ট ক্লাস যারা করছে তাদের তো বলে দিচ্ছেন, ওইটা ওনারা বলে দিলে ভালো হয় যে কোন তিনটা জটিল ট্রানজেকশন ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, যারা নতুন আছেন আপনারা, যারা ওইগুলা হচ্ছে পাস্ট ভিডিওগুলো দেখেন। আর আপনাদের সমস্যা নাই, আপনারা টেনশন করেন না, মানে আপনাদের ইনস্টিটিউট কিন্তু যথেষ্ট আন্তরিক। ঠিক আছে, এতটুকু শিওর থাকেন, আপনারা ঠকবেন না। আমি হচ্ছে আমিনুর ভাইয়ের একটু ইয়াটা একটু দেখি, আনক্যাটাগরাইজ প্রবলেমগুলো তো আনক্যাটাগরাইজে রাখছে, আমি একটু জি ভাইয়া। আনক্যাটাগরাইজটা দেখি। ওকে, আচ্ছা, আমি হিমেল বলছি। একটা প্রবলেম ছিল ওই ওয়েলস ফার্গো যে ব্যাংক অ্যাকাউন্ট, ওইখানে বিজনেস টু বিজনেস ট্রানজেকশন যেগুলো, ওকে, ওইখানে একটু প্রবলেম ছিল, ওকে, ওইটা আমরা একটু বুঝছিলাম। বিজনেস টু বিজনেসে যাই, এখানে আছে কিনা দেখি। আছে ভাইয়া এখানে, ওকে, আমি রিকনসাইল করে নিয়ে এগুলো। ওকে, এই যে এই ট্রানজেকশনগুলো রাইট, আমরা একটু দেখি, দেখে যদি বুঝতে না পারি সেক্ষেত্রে হচ্ছে যে আমরা আস ক্লায়েন্টে রেখে দিব, সমস্যা নাই।
এখানে কি লিখছে, বিজনেস টু বিজনেস, এই যে দেখেন মেইন স্ট্রিম ফ্যাশন। বুঝতে পারছেন? তার মানে এটা দিয়ে সার্চ দিতে হবে আমাদেরকে। এটা হচ্ছে যে মেন্স ক্লোথিং, তার মানে হচ্ছে যে জামা কাপড়। ঠিক আছে, এখন আপনাদের যাদের রিটেল বিজনেস তাদের জন্য হচ্ছে এটা কস্ট অফ গুডস সোল্ড আইটেম। কস্ট অফ গুডস সোল্ড আইটেমগুলো হচ্ছে আপনারা ডিরেক্টলি হচ্ছে ইনভেন্টরিতে রাখবেন। দেন হচ্ছে কিভাবে জার্নাল এন্ট্রি দিতে হয় ওটা আমি বলে দেবো। ঠিক আছে, আপাতত ইনভেন্টরিতে রাখতে থাকেন। ইনভেন্টরি হচ্ছে কারেন্ট অ্যাসেটের আন্ডারে একটা অ্যাকাউন্ট হেড বানাবেন। ঠিক আছে, বানায় হচ্ছে ওইখানে রাখবেন। আর যাদের রিটেল বিজনেস না, অন্য যে কোনো ভাইয়া বিজনেসের জন্য, এটা মনে হয় bill.com এর মাধ্যমে পরিশোধ করেছে। এটা মনে হয় bill.com এর মাধ্যমে, ওটা একটা থার্ড পার্টি কোনো কোনো প্রবলেম নাই, ট্রানজেকশন, কোনো প্রবলেম নাই। ওরকম বিল মনে ডট হচ্ছে কম হচ্ছে ভাইয়া। অ্যাকাউন্টস পেয়েবল ম্যানেজমেন্টের কাজ করে। তো সেই ক্ষেত্রে বিল ডট কম, ট্রানজেকশনটা কি হবে? ডেক্সট। ঠিক আছে, হ্যাঁ। না জি না, ভাইয়া, জি ভাইয়া। আপনাকে তাহলে আমি কি বলি, এখানে অ্যাকাউন্ট পেয়েবল আসবে? আপনাকে আমি বলি, অ্যাকাউন্টস পেয়েবল কখন তৈরি হয়? যখন আমি সাপ্লায়ারদের কাছ থেকে কোনো জিনিস কিনি, রাইট? হুম। আমি জি তার ভাইয়া, কাছ বাকি থেকে জিনিস সাইকেলিং। কিনছি, এটা আমি এই বিলটা আমি বিল ডট কমে প্রসেস করি, অথবা হচ্ছে ডেক্সটে করি, অথবা অন্য কোনো আদার্স কোনো অ্যাপসের মাধ্যমে করি, অথবা জেরোতে করি। ঠিক আছে, জেরোতে কিভাবে করতে হয় এটা তো আমরা দেখবো অ্যাকাউন্টস পেয়েবল ম্যানেজমেন্টের ক্লাসে। ঠিক আছে, এভরিথিং দেখবো আমরা কিভাবে টোটাল পেয়েবল ম্যানেজমেন্টটা করা হয়। ঠিক আছে, দেন হচ্ছে আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কোন সাপ্লায়ারকে পে করছে এবং কেন পে করছে। বুঝতে পারছেন? যেহেতু আমরা এটা পাইছি যে এটা হচ্ছে মেইন স্ট্রিম ফ্যাশনকে পে করছে, এটা আমরা পাইছি হচ্ছে যে পুরুষদের জামা কাপড়। বুঝতে পারছেন? এখন আপনাদের যাদের রিটেল বিজনেস ওদের তো বলেই দিলাম ইনভেন্টরিতে রাখবেন। ঠিক আছে, কিভাবে, মানে হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড আইটেম। ঠিক আছে, এটা। আর সেকেন্ডলি হচ্ছে যে আপনাদের বিজনেস ইন্ডাস্ট্রি যদি আলাদা হয়, আলাদা বলতে যে কোনো বিজনেস, তাহলে হচ্ছে এটা হচ্ছে ওনার্সের পার্সোনাল এক্সপেন্স। বুঝতে পারছেন? আপনারা কি আনসার পাইছেন আমার কাছে? যেমন অনেকে অনেকে জি আমার কাছ থেকে ভাইয়া। আনসার স্পেসিফিক্যালি বুঝতে চায়। স্পেসিফিক্যালি কিভাবে বুঝতে চায়? যেমন ধরেন আপনারা সবাই, আমি নিজেও হচ্ছে সহ, আপনারা সবাই রিটেইল বিজনেস আমরা ওপেন করব, মানে ওই যে অর্গানাইজেশন অ্যাড করার সময় ইন্ডাস্ট্রি দেয় না, তখন হচ্ছে একটা হ্যাঁ, ইন্ডাস্ট্রি থাকবে। জি অনেক স্টুডেন্টরা আমাকে বলে যে স্যার বা ভাই আপনি হচ্ছে একটা ইন্ডাস্ট্রি দেন, আমরা ওটাই আমরা ফলো করব। ঠিক আছে, যেমন আমি রিটেল দিলাম, আপনারা সবাই রিটেল দিলেন, তাহলে কি হলো, আমাদের যত জামা কাপড় আছে এগুলো আমরা কিসে রাখলাম? রিটেল। ইনভেন্টরিতে রাখলাম, রাইট? আমি আর ফার্দার আলোচনা করলাম না, কারণ হচ্ছে আমি জানি যে সবাই হচ্ছে এই ইন্ডাস্ট্রির, রাইট? এখন যদি আমি ফার্দার আলোচনা না করি, আপনি ক্লায়েন্টে দেখলেন অন্য ইন্ডাস্ট্রির যে কোনো একটা ক্লায়েন্ট, ঠিক আছে, জামা কাপড় কিনছে, আপনি তো ইনভেন্টরিতে ঢুকাই দিবেন। ঠিক না? এটা কনফিউশন তৈরি হবে না? এই জন্য হচ্ছে আমি জি জি সবাইকে বলি কি, আপনারা হচ্ছে আলাদা আলাদা ইন্ডাস্ট্রি অ্যাড করবেন। আপনারা যখন কোশ্চেন করবেন যে ভাই আমার এই ইন্ডাস্ট্রি, আমার এই এক্সপেন্সটা কোন অ্যাকাউন্ট হেড হবে, যখন আমি এটা সলিউশন দিয়ে দিব, এটা আপনাদের সবার জন্য ভালো হবে না? জি স্যার। ওকে, তাহলে বুঝছেন? ভাইয়া। হ্যাঁ, হ্যালো। বলেন। ভাই আমি সাব্বির, ওই যে আমার তো হলো ফুড ফুড ইন্ডাস্ট্রিতে আমি দিছি। হ্যাঁ, এটা হচ্ছে এখন পার্সোনাল, আমার কারণ কারণ হচ্ছে হ্যাঁ ফুড পার্সোনাল ইন্ডাস্ট্রিতে, এক্সপেন্স তো দিব, এটা তো মানে ওনার উইথড্র হবে না হ্যাঁ ওনার পার্সোনাল সাথে। এক্সপেন্সটা হচ্ছে যে কি কি নামে রাখতে পারেন। যেমন ধরেন ওনার্সে পার্সোনাল যে ড্রয়িংস গুলো আছে, এটা হচ্ছে পার্সোনাল ওনার্স ড্র, এই নামে রাখতে পারেন। অথবা ওনার্স ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, এই নামে রাখতে পারেন। অথবা পার্সোনাল এক্সপেন্স নামে রাখতে পারেন। বুঝতে পারছেন? আমি কিন্তু একটা অ্যাকাউন্ট হেডের নাম বলতেছি, কারণ বিভিন্ন ক্লায়েন্ট বিভিন্ন নামে রাখে অ্যাকাউন্ট হেডটার নাম। বুঝতে পারছেন? মানে এগুলার জি মধ্যেই, বুঝছি ভাই। অথবা ওনার্স পে অ্যান্ড পার্সোনাল এক্সপেন্স। বুঝতে পারছেন? তার মানে এটা কিন্তু একটা অ্যাকাউন্ট হেডের নাম বললাম, আপনারা এই চারটা থেকে যে কোনো একটা অ্যাকাউন্ট হেড ইউজ করেন, যেগুলা হচ্ছে যে ওনার্সের ড্রয়িংস করছে, মানে টাকা বিজনেস থেকে নিয়ে নিছে, বা বিজনেসের অ্যাকাউন্ট ইউজ করে পার্সোনাল কেনাকাটা করছে, ওগুলা হচ্ছে এই অ্যাকাউন্টের যে কোনো একটাতে দিবেন। মানে একটা অ্যাকাউন্ট ইউজ করবেন আর কি। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, জি ভাইয়া, এই ট্রানজেকশনে তাহলে হুটা কে হবে? হুটা বিল ডট মেইন কম স্ট্রিম নাকি? ফ্যাশনস, মেইন স্ট্রিম ফ্যাশনস। ও, তাহলে আচ্ছা ভাই, বিল এখানে ডট একটা কমের কোনো ভূমিকা নাই? না না না, বিল ডট কমটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ম্যানেজমেন্টে কাজ করে। বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা, এখানে একটু কনফিউশন ছিল ভাইয়া। হ্যাঁ, বিল ডট কম এবং ডেক্সটে কাজ হচ্ছে যত রিসিট আছে ওগুলা হচ্ছে আপলোড করে দেয়, আপলোড করে এগুলা প্রসেস করে। সমস্যা নাই, আমি ধারণা দিয়ে দিব।
যেহেতু হচ্ছে এগুলা পেইড ভার্সন লাগে, ঠিক আছে, আমি প্রপারলি কাজ করে দেখাই দিতে পারবো না, কিন্তু আপনাদেরকে ইনশাল্লাহ সব ধারণা দিব ইনশাল্লাহ। ওকে। স্যার এই ক্ষেত্রে তারপরে যে একটা প্রশ্ন বিষয়টা ছিল, হলো পার্সেস অথেন্টিকেশনটা কোন দিকে রাখবো? পারচেস অথেন্টিকেশন ওয়েলস পারবো। মানে এটা দিয়ে আপনি কি বুঝাইছেন, এটাকে আমাকে বুঝতে হবে। মানে কোন ক্যাটাগরিতে রাখবো সেটা? কোন ক্যাটাগরি? এই যে আমি বলে দিলাম, আপনাদের যদি রিটেল বিজনেস না হয়, মানে হচ্ছে রিটেল বিজনেস বলতে আপনি জামা কাপড় জুয়েলারি এগুলো বিক্রি করেন, ঠিক আছে, এটা যদি হয় তাহলে আপনার জন্য হচ্ছে কস্ট অফ গুড সোল্ড আইটেম। আর যদি আপনি অন্য কোনো ইন্ডাস্ট্রি বিজনেস হয়, এটা হচ্ছে পার্সোনাল এক্সপেন্স। বুঝতে পারছেন? এটা কি ইনভেন্টরিতে যেতে পারে না? হ্যাঁ, আমি তো এটাই বললাম, আমি তো ও দুইটাই বললাম। আচ্ছা। মানে হচ্ছে আপনার রিটেল বিজনেস হলে কস্ট অফ গুড সোল্ড আইটেম, আর কস্ট অফ গুড সোল্ড আইটেম আমি কি বলছি, ইনভেন্টরিতে রাখতে। বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, আসেন এগুলা ক্যাটাগরাইজ করে দেই। এটা গেল, আর আর কি কি ছিল বলেন। এখন বিজনেস টু বিজনেসের মধ্যে কিন্তু বিভিন্ন ট্রানজেকশন থাকবে। আমরা একটা দেখছি, রাইট, মেইন স্ট্রিম পাইছি। আরেকটা দেখেন, এই যে ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, এটা রেভিনিউ, দেখেই হ্যাঁ। বোঝা যাচ্ছে এটা মানে হচ্ছে সেলস ট্যাক্স। বুঝতে পারছেন? আচ্ছা, ওটা আগে করে ফেলি, ওটা কোথায় ছিল? উপরেরটা। এটা, হ্যাঁ, মেইন স্ট্রিম ফ্যাশনস। এটা হচ্ছে আপনারটা কি বিজনেস আমিনুর ভাই? এটাও রিটেল ভাইয়া, ওকে, আপনি তাহলে যেটা হচ্ছে, করেছেন সেটাই। ইনভেন্টরিতে রাখি। ইনভেন্টরি না থাকলে আপনি এটা ক্রিয়েট করে রাখেন, অথবা আপনি পরে ইয়ে করেন, কারেন্ট অ্যাসেটের আন্ডার একটা ইনভেন্টরি ক্রিয়েট করে এটা করেন, ঠিক আছে, দেন জি আলাদা ভাই, যায়। ঠিক আছে, আমি করে নিবো। এই বিজনেস টু বিজনেসে কিন্তু এই যে দেখেন, নেক্সট ট্রানজেকশনে গেলাম, ইউএসএ ট্যাক্স পেমেন্ট। মানে আপনাদেরকে একটা কথা বলছিলাম না, যে আমরা কিন্তু ধরেন ইয়ে করব, ধরেন সাপোজ ধরেন এই উদাহরণটা মেবি দিছিলাম, যে আপনারা যদি পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে যে কোনো জায়গায় যদি লেনদেন করেন, সাপোজ ধরেন যে কোনো একটা জায়গায় গেছেন, কেনাকাটা করছেন, সাপোজ আপনি আগুরা থেকে কেনাকাটা করছেন, আমি সাপোজ ধরেন ধানমন্ডি থেকে আগুরা থেকে কেনাকাটা করছি, করে দেন হচ্ছে আমি আমার কার্ডের মাধ্যমে পেমেন্ট করছি। আমি হচ্ছে ওই মাসের স্টেটমেন্টে গিয়ে দেখব, ওইখানে লেখা আছে আগোরা ধানমন্ডি, তারপর কিছু নাম্বার লেখা থাকবে, ঠিক আছে। আমি স্টেটমেন্টে যাই, ওই ট্রানজেকশনের ডিটেলসে কিন্তু এই লেখাগুলো পাবো, রাইট? হ্যাঁ। আপনারা যারা ট্রানজেকশন করছেন, আপনারা কিন্তু স্টেটমেন্ট খেয়াল করলে পাবেন, এই লেখাগুলো পাবেন। এখন আমি কি জি ভাইয়া। ধানমন্ডি দিয়ে সার্চ দিব গুগলে? যদি আমি ধানমন্ডি দিয়ে সার্চ দিই, আমি কোনো তথ্য পাবো? আগরা দিয়ে না, সার্চ রাইট। আগ্রহ দিয়ে। কারণ ওই যতক্ষণ পর্যন্ত আমি প্রতিষ্ঠানের নাম দিয়ে সার্চ সাপ্লায়ার দিতে হবে ধরে স্যার। সার্চ না দিব, ততক্ষণ পর্যন্ত আমি পাবো না। বুঝতে পারছেন? এখন আপনাদের কাজ হচ্ছে টোটাল ডিসক্রিপশনটাকে একটু সুন্দরভাবে পড়া, ঠিক আছে। এটা টোটাল ডিসক্রিপশনটা সুন্দরভাবে পড়লে, এটা এখানেই আমি বুঝতে পারতেছি ইউএসএ ট্যাক্স পেমেন্ট, এটুকু লেখা দেখে বোঝা যাচ্ছে না ইউএসএ ট্যাক্স পেমেন্ট লেখাটা? তার মানে হচ্ছে এটাও একটা ট্যাক্স পে করছে, এটা হচ্ছে ট্যাক্সেস পেইড। বুঝতে পারছেন? এটার অ্যাকাউন্টেড বুঝছেন, ট্যাক্সেস পেইড অথবা ট্যাক্স এক্সপেন্স। ট্যাক্স এক্সপেন্সার বেশি ভালো হয় স্যার। হ্যাঁ, মানে হচ্ছে যেটা দেন, ভালো মন্দর কিছু নাই, মানে বুঝতে যৌক্তিক সহজ অনুযায়ী হবে স্যার। সুন্দর নাম দিবেন। আর ক্লায়েন্ট, বাই দা ওয়ে, হচ্ছে যে ক্লায়েন্ট হচ্ছে অলরেডি হচ্ছে এই অ্যাকাউন্ট হেড গুলা অলরেডি আছে এবং ওগুলা ইউজ করতেছে। ক্লায়েন্ট যেটা ইউজ করে ওটাই আপনাদেরকে ফলো করতে হবে। বুঝতে পারছেন? এর জি বাইরে স্যার। যাওয়ার সুযোগ নাই। ওকে, থার্ড ট্রানজেকশন দেখি, এমএন ডিপার্টমেন্ট অফ রেভিনিউ। এটাও হচ্ছে আমার জন্য সেলস ট্যাক্স। কিভাবে বুঝবো ডিপার্টমেন্ট অফ রেভিনিউ? রেভিনিউ লেখা আছে স্যার, রেভিনিউ। না, মানে হচ্ছে ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, ডিপার্টমেন্ট অফ রেভিনিউ থাকলে এটা হচ্ছে, এটা কালেক্টই করে যে, সরি, রাজস্ব। আমার আসলে কয়েকটা ব্যাচ কমাইতে হবে, এই কথা বলতে বলতে আমার গলায় সমস্যা হয়ে যাচ্ছে, বুঝছেন? ওকে, এটা হচ্ছে সেলস ট্যাক্স, মানে যে কোনো জায়গা ডিপার্টমেন্ট অফ রেভিনিউ দেখলেই বুঝবেন, ঠিক আছে, এটা হচ্ছে ট্যাক্স রিলেটেড কাজ করে, ঠিক আছে। বাংলাদেশেও তো মেবি এনবিআর ট্যাক্স নিয়ে কাজ করে, জি স্যার। ট্যাক্স নাকি ভ্যাট, জানি না। ওকে, ভাই এটা স্যার তাহলে ট্যাক্স কোন ব্যাট ক্যাটাগরিতে কোনোটা যাবে? নিয়ে কাজ করে এনবিআর। হ্যাঁ হ্যাঁ, ওকে। তার মানে হচ্ছে ডিপার্টমেন্ট অফ রেভিনিউ যেহেতু আমরা পাইছি, তার মানে হচ্ছে যে এটা আমাদের জন্য সেলস ট্যাক্স, এটাও একটা এক্সপেন্স। সেলস ট্যাক্স, আচ্ছা আচ্ছা।
ওকে, দেন হচ্ছে এটাও ইউএসএ ট্যাক্স পেমেন্ট, এটাও ট্যাক্স এক্সপেন্স। তার মানে এটাও এই ট্যাক্সটা আপনাদের, হ্যাঁ এই ট্যাক্সটা কোথায় যাবে ভাইয়া? এটা হচ্ছে স্টেট ট্যাক্স। স্টেট ট্যাক্স নামে যদি আলাদা থাকে অথবা কোন পারপাস সে ট্যাক্স পে করছে, ঠিক আছে, সে বলে দিবে। সাধারণত হচ্ছে স্টেট ট্যাক্স হয়, ওদের বিভিন্ন ট্যাক্স আছে তো, মানে যার বিভিন্ন স্ক্রিনটা অন ইউএসএ তে ওটা তো অফ করলে বিভিন্ন ভালো স্টেট হতো। আছে, এটার জন্য হচ্ছে যে ওদের ট্যাক্স আছে স্টেট ট্যাক্স নামে। আচ্ছা, বিজনেস টু বিজনেস এটা দিয়ে হয়ে গেল। আর কি প্রবলেম আছে? ভাইয়া কারো একজনের স্ক্রিন অন হয়ে গেছে, ওটা একটু বন্ধ করতে বলেন। একটু কাইন্ডলি হচ্ছে যে স্ক্রিন শেয়ারটা অফ করেন, শুধুমাত্র আমারটাই থাকুক। আপনারা যখন স্ক্রিন শেয়ার দিবেন আমার কাছ থেকে বলবেন, দেন হচ্ছে আমি স্ক্রিন শেয়ারটা অফ করব, দেন হচ্ছে আপনি করবেন। ওকে, তাহলে হচ্ছে আরো কোনো প্রবলেম থাকলে এগুলা নিয়ে বললেন, আলোচনা করব। ওকে, দেখি আনক্যাটাগরাইজ এক্সপেন্সে কি আছে। যেমন এই এই দুইটা, যেমন এই যে প্রথমটা যদি আমরা দেখি, অত বেশি বোঝা যাচ্ছে না এটা কি, তাও দেখি। আমি ডেসক্রিপশন দিয়ে কি করব, কপি করব, গুগলে সার্চ দেব, জুয়েলারি স্টোর। এটা কি হইতে পারে আপনারা বলবেন? দ্রুত বলেন। ওনার্স পার্সোনাল এক্সপেন্স। রাইট। আর যদি এটা আপনি জুয়েলারি বিক্রি করেন তাহলে হচ্ছে যে আপনি কস্ট অফ গুডস এর। Cost of goods sold. ওকে, আমি এটা হচ্ছে যে ইয়ে করে দিচ্ছি। দেখেন, আমি এটাও দেখাবো। আপনার আমিনুর ভাই, জি ভাইয়া। আপনার সাপ্লায়ারটা কি ঠিক আছে, ঠিক নামে দিছেন, দেন নাই, রাইট? এটা আমি আলাদা একটা কন্টাক্ট তৈরি করলাম, ঠিক নামে ছিল না, রাইট? আমি হচ্ছে যে গুগলে জি সার্চ ভাইয়া। দিয়ে অ্যাকচুয়াল কন্টাক্টটাকে নিছি। আমিনুর ভাইয়ের যেহেতু এটা ইয়া ওই কি বলে রিটেল বিজনেস, এটা আপনি হচ্ছে পরবর্তীতে এটা চেঞ্জ করে দিবেন, কোথায় দিবেন? কস্ট অফ গুডস সোল্ড আইটেম ইনভেন্টরি, ঠিক আছে? এটা আমি আনক্যাটাগরাইজে রাখিয়ে দিলাম। ওকে, দেন হচ্ছে আরেকটা দেখি। যেটা মন দেখবেন। জেরোতে একটা প্রবলেম, বুঝছেন, জেরোর অনেক লিমিটেশন আছে, ইয়াটা নষ্ট হয়ে যায়, আবার নতুন করে রিপোর্ট ওপেন করতে হয়। এটা মান্থলি কত টাকা রাখে স্যার? জেরো এগুলা হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন ইয়া দেয়, ওই অফার দেয়, বুঝতে পারছেন, সিম কোম্পানির মতো আর কি। আমি কয়েকটা ডুপ্লিকেট করে রাখি। ওকে, আমি আনক্যাটাগরাইজ আরেকটা দেখলাম। এটা হয়ে গেছে, দেন সেকেন্ডটা আমরা দেখি। আমি ডেসক্রিপশনটা নিলাম, নিয়ে হচ্ছে এটাও জুয়েলারি শপ, বুঝতে পারছেন, এটাও সেম, একই জিনিস। রিটেল হলো ইনভেন্টরি আর হচ্ছে পার্সোনাল অন্য কি যে কোনো হইলে ইন্ডাস্ট্রি হলে এটা পার্সোনাল, কারণ অন্য ইন্ডাস্ট্রি হইলে এই জুয়েলারি দিয়ে করবেনটা কি, বুঝতে পারছেন, এরকম আর কি। মানে আমরা সেন্সটা ইউজ করলে আমরা সব বুঝবো। জি স্যার। আমি আর খুব বেশি সময় নিব না, কারণ হচ্ছে আপনারা গুগলে সার্চ করলেই পাবেন। আমিনুর ভাই মনে হয় ভালো করে সার্চ করে নাই, আশা করি আজকের পর থেকে পাবে।
এটার তেমন কোনো ইনফরমেশন পাচ্ছি না। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, আচ্ছা, এই যে এটাও ক্লথিং, দেখেন একটা কমেন্ট লিখছে আই লাভ ইলান ক্লথিং, ঠিক আছে, তার মানে এটাও সেম, একই একই জিনিস। বলেন ভাই, কোশ্চেন করেন। স্যার আমার প্রশ্নটা হচ্ছে, ওই আমি যখন আমার ট্রানজেকশন গুলো ক্যাটাগরাইজ করব, দেখা গেছে যে আমার 20টা ট্রানজেকশন ক্যাটাগরাইজ করলাম, 3টা আমার ঠিক হইলো না, বা আমি ঠিক করে দিলাম না, ঠিক আছে, সেই ক্ষেত্রে এটা কি আবার ওই নতুন করে আবার কারেকশন করা যাবে কিনা? কারেকশন কারেকশন সবসময় করা যাবে। দেখেন, আপনাদের একটা হ্যাঁ। কথা বলি, অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করা খুবই ডিফিকাল্ট। কেন? কারণ হচ্ছে যে আপনি যে ভালো করে কাজ করতেছেন, এটার জন্য কোনো রিওয়ার্ড পাবেন না। মানে আপনি খুব ভালো কাজ করছেন, ইউর ফ্রি, ঠিক আছে, এটার জন্য কোনো রিওয়ার্ড পাবেন না। কেন জি পাবেন না? কারণ হচ্ছে যে আপনি অ্যাকুরেট ভাবে কাজ করবেন, এই জন্যই আপনাকে রাখছে, রাইট? জি আর যদি একটু ভুল করেন, এটার জন্য পানিশমেন্ট ঠিকই পাবেন। বুঝতে পারছেন? তার মানে হচ্ছে ভুল করা যাবে না, ঠিক আছে, এক নাম্বার। আর সেকেন্ডলি হচ্ছে আপনি নিজের কাজ নিজেকেই রিভিউ করতে হবে। কিভাবে রিভিউ করবেন? প্রফিট এন্ড লসে যাবেন, প্রফিট এন্ড লসে আপনার ওই রিপোর্ট অনুযায়ী ওপেন করবেন, ওপেন করে প্রত্যেকটা অ্যাকাউন্ট হেডে ঢুকে ঢুকে ট্রানজ্যাকশনগুলো দেখবেন, একটা নজর, একটা লুক দিবেন, ঠিক আছে। এটা আমি কুইক বুকসে আরো সুন্দরভাবে করা যায়, কুইক বুকসেরটা বলে দিব, কিন্তু জেরোতে সুন্দরভাবে করা যায় না। বুঝতে পারছেন? জেরোতে প্রত্যেকটা অ্যাকাউন্টে ঢুকে ঢুকেই আমি যেভাবে আনক্যাটাগরাইজে ঢুকে এই ট্রানজেকশনগুলো হুম পাইছি এইভাবেই দেখতে হবে। প্রত্যেকটা অ্যাকাউন্ট ওপেন করবেন, ওপেন করে একটা নজর দিবেন, নজর দিয়ে যেটা সন্দেহ মনে হবে ওটা একটু সার্চ দিয়ে ওটা ইয়ে করে দিবেন। আর আপনাদের থেকে তো বলেই দিছি, যত ধরনের আননোন আছে একটা অ্যাকাউন্ট হেড ইউজ করবেন, ঠিক আছে, এর বাইরে তো যাওয়ার সুযোগ নাই। বুঝতে পারছেন? বুঝতে পারছি, অ্যাজ বুঝতে অ্যান পারছি, বুঝতে অ্যাকাউন্টেন্ট এই পারছি। একটা প্রবলেম, আমরা ভালো কাজ করলেও আমরা কোনো রিওয়ার্ড পাই না, কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টে কিন্তু ভিন্ন, ঠিক আছে, যাই হোক, সমস্যা নাই। ওকে, ওকে, থ্যাংক আমরা ইউ স্যার। আমরা আর ইয়ে করলাম না, সার্চ দিলাম না, কারণ হচ্ছে বাকিগুলা সার্চ দিলে এগুলাই পাবো, ঠিক আছে। এগুলা চেঞ্জ করে নিয়েন। দেখেন, আমি একটা ডুপ্লিকেট কন্ট্রাক্ট পাইছি না? আমিনুর ভাই একটা অ্যাড করছিল, দেন হচ্ছে আমি একটা ক্রিয়েট করছি, তার মানে ডুপ্লিকেট হয়েছে। এখন আমি কন্টাক্টে যাই, কন্টাক্টে গিয়ে অল কন্টাক্ট, ওকে, কি ছিল, কন্টাক্টের নামটা কি ছিল, কি জানি, ই আর দিয়ে, হ্যাঁ এই যে পাইছি। EIRISH। হ্যাঁ হ্যাঁ, এই যে দুইটা, তার মানে হচ্ছে একটা ঠিক করতে হবে, রাইট? এটা তো আমার ঠিকই আছে, এটা আমি একটু কপি করি, এডিট করব, এডিটে গিয়ে এটা একটু কপি করি, এটা আমার ঠিক আছে, এটা আমি রাখলাম। এখন এটা এটা ঠিক করব, ঠিক আছে, দেখি মার্চ করা যায় কিনা। মার্চ করার অপশন নাই, তার মানে হচ্ছে এটা ডিলিট করতে হবে, ডিলিট, যেটা আছে ওটা ঠিক আছে, আর যেটা নাই ওটা ডিলিট করে দিতে হবে। ডিলিট করার আগে কি করতে হবে জানেন? এখানে কোনো ট্রানজেকশন আছে কিনা এটা দেখতে হবে। ট্রানজেকশন থাকা অবস্থায় কোনো কন্টাক্ট ডিলিট করা যাবে না, বুঝতে পারছেন? কি করব একজন বলেন? আমি যে কন্টাক্টটা ডিলিট করব ওই কন্টাক্টে কিছু আছে কিনা এটা আগে দেখতে হবে, যদি থাকে তাহলে হচ্ছে কারেক্ট কন্ট্রাক্টে পাঠিয়ে দিতে হবে, রাইট? বলেন আপনারা, বুঝতে পারতেছেন কিনা, এটা তো বুঝতে হবে আমার। এখানে নাই, যদি থাকতো তাহলে কি করতাম? যদি থাকতো তাহলে কি করতাম, এটা ধরেন এটা রং আছে, ঠিক আছে, এটা রং, এটা যদি আমি ডিলিট করতে চাই এই ইয়েটা, এটা আগে আমাকে সব ট্রানজেকশন সিলেক্ট করে রেকর্ড করতে হবে, রেকর্ড, রেকর্ড করে কি করব, কন্টাক্টটা চেঞ্জ করে দেব। কন্টাক্টটা কিসে চেঞ্জ করব? কারেক্ট কন্টাক্টে, বুঝতে পারছেন? তখন আর ওই রং কন্টাক্টে কি কোনো ট্রানজেকশন থাকবে? না স্যার। ওকে, আমি পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দেওয়ার পরে হচ্ছে এই ইয়াটা ডিলিট করে দিব। ওকে, কিভাবে ডিলিট করব? আর্কাইভ, আর্কাইভ করে দিলে এটা ডিলিট হয়ে যাবে।
এটা আর থাকবে না। বুঝতে পারছেন? এইভাবে ডুপ্লিকেট কোনো কন্টাক্ট রাখা যাবে না, ডুপ্লিকেট কোনো অ্যাকাউন্ট হেড রাখা যাবে না। ঠিক আছে? এখান থেকেও কিন্তু আমরা এডিট করতে পারবো। বুঝতে পারছেন? প্রত্যেকটা কন্টাক্ট, ধরেন একটা কন্টাক্ট ভুল করছেন, যেমন ইয়া ভাই, আমিনুর ভাই ভুল করছিল, আমি সাথে সাথে কন্টাক্টে এসে আমি এটা এডিট করে ঠিক করতে পারতাম, রাইট? বুঝতে পারছেন? তার মানে যে কোনো জি কন্ট্রাক্ট ভুল হইলে সাথে সাথে ঠিক করে নেবেন, যদি ডুপ্লিকেট হয় এটা আর্কাইভ করে দিবেন। বুঝতে পারছেন? ওকে, চলেন আমরা আগাই। স্যার, একদিনে এত বেশি হয়ে গেলে ঝামেলা হয়ে যাবে না স্যার? না সমস্যা নেই, আরেকটু দেখবো, সমস্যা নেই। ওকে, আমরা অ্যাকাউন্টস পেয়েবলের কাজ করব। ঠিক আছে? পেয়েবলের জন্য দুই ক্লাস করব। ঠিক আছে? পেয়েবলের দুটা ক্লাসই এনাফ। পেয়েবল ম্যানেজমেন্ট, টোটাল পেয়েবল ম্যানেজমেন্ট। ঠিক আছে? দেন হচ্ছে আমি শিফট করব হচ্ছে অন্য একটা ইয়েতে, পেরোল, অ্যাকাউন্টস রিসিভেবল, ঠিক আছে, লোন, এগুলো সবই দেখব। এখন আমি কি দেখব? অ্যাকাউন্টস পেয়েবল ম্যানেজমেন্ট। ঠিক আছে? এখন কেউ একজন বলেন তো, অ্যাকাউন্টস পেয়েবল ম্যানেজমেন্টের কাজ কি? কোন কোন উম, মানে ট্রানজেকশন আমরা পে করেছি এবং আমাদের মানে অর্থ বাইরে চলে গেছে আর কি ব্যবসা থেকে? এটা দেখা। আম, আমার ওপিনিয়নে যেটা হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল ম্যানেজমেন্ট হচ্ছে, যদি আমরা ক্রেডিটে কোনো সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে থাকি তাহলে সেটা পেয়েবল হিসেবে থাকবে, এবং যে পেমেন্ট গুলো আমরা করব সেই পেমেন্ট গুলো ওখানে ট্রানজেকশনে দেখাবে। অসাধারণ, আপনাদের হয়েছে। ঠিক আছে? দেন হচ্ছে আমি একটু বলি, আমাদের বিজনেসে কি হয়, আপনাদের ধরেন একটা বিজনেস আছে, ঠিক আছে, অথবা যে কোনো বিজনেসে জব করেন, আমাদের আমাদের সিচুয়েশনটা কি দাঁড়ায়? সিচুয়েশনটা দাঁড়ায়, আমাদের বিজনেস পারপাসে হচ্ছে অনেকের কাছ থেকে কেনাকাটা করতে হয়, অনেক সাপ্লায়ারের কাছ থেকে কেনাকাটা করতে হয়, রাইট? কেনাকাটা করার সাথে সাথে কিন্তু আমাদের একটা পেয়েবল তৈরি হয়ে যায়। ঠিক আছে? আমি তাকে পে করি বা না করি। বুঝতে পারছেন? আর আর হচ্ছে যে দুনিয়াতে হচ্ছে ক্যাশ বেসিস বিজনেসের মানে অস্তিত্ব থাকবে না একটা সময় গিয়ে। বুঝতে পারছেন? কারণ হচ্ছে সবাই কিন্তু অ্যাক্রুয়াল বেসিসেই করে। আপনি কোনো কোম্পানিকে দেখবেন না যে হচ্ছে টাকা নিয়ে হচ্ছে সাপ্লাইয়ের কাছে গেল, টাকা পে করে হচ্ছে নিয়ে আসলো। ঠিক আছে? এটা সাধারণত হয় হচ্ছে যে মুদির দোকান, যেটা হচ্ছে যে আমরা হচ্ছে যে কিনি সাথে সাথে পে করি। ঠিক আছে? আসলে বিজনেসটা সারা ওয়ার্ল্ডে কিন্তু অ্যাক্রুয়াল বেসিসে বেশি চলে। বুঝতে পারছেন? যেটা এক ভাই বললো। হ্যাঁ, বুঝি নাই। হ্যালো, জানি না আমাদের কোশ্চেন করছে কিনা। আচ্ছা, যাই হোক, মানে ম্যাক্সিমাম ক্লায়েন্ট গুলাই কিন্তু হয় অ্যাক্রুয়াল বেসিসে। ঠিক আছে? কি হয়, বিজনেসের প্রয়োজনে বিভিন্ন সাপ্লায়ারদের কাছ থেকে বিভিন্ন ধরনের জিনিস কিনি, কেনার সাথে সাথে তাকে পে করি বা না করি। ঠিক আছে? সাথে সাথে আমাদের পেয়েবল তৈরি হয় না, পেয়েবল ক্রিয়েট হয়, রাইট? জি স্যার। এখন আমরা যেহেতু আমাদের অ্যাকাউন্টিংটাকে হচ্ছে জেরোতে প্রসেস করতেছি, এখন আমরা যদি কোনো সাপ্লায়ারের কাছ থেকে বিল পাই, এটা কি জেরোতে ইনপুট দিতে হবে না, কাজ করতে হবে না? জি স্যার। আমাদের কিন্তু পেয়েবলটা তৈরি হবে জেরোতে। আমরা যদি জেরো ছাড়া যদি এক্সেলে করতাম অথবা ট্যালিতে করতাম অথবা কুইক বুকসে করতাম, তাহলে আমাদের পেয়েবল কিন্তু ওইখানে ক্রিয়েট হতো, রাইট? ওইখানে আমরা ক্রিয়েট করতাম। কারণ হচ্ছে আমরা যেহেতু এখন হচ্ছে যে জেরো ইউজ করতেছি আমাদের বিজনেসের জন্য, তার মানে হচ্ছে সাপ্লায়ারের যত কেনাকাটা আছে সাপ্লায়ারের কাছ থেকে, আমাদের বিল পাওয়ার সাথে সাথে হচ্ছে এখানে বিল এন্ট্রি করে ফেলতে হবে। বিল এন্ট্রি প্রথমে হচ্ছে আমাদের জি অ্যাকাউন্টস পেয়েবল ম্যানেজমেন্টের ফার্স্ট স্টেপ হচ্ছে বিল এন্ট্রি করা। ঠিক আছে? দেন হচ্ছে এটাকে কি যখন আমরা পেমেন্ট করব, ঠিক আছে, তখন এটাকে পেইড দেখাবো। পেইড কেন দেখাবো? কারণ হচ্ছে বিল এন্ট্রি করার সাথে সাথে হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্টস পেয়েবল মানে লাইবিলিটি ক্রিয়েট হয়ে যায়, রাইট? মানে পে করতে জি হবে। স্যার। ঠিক আছে? যখন আমরা পে করে ফেলবো, তখন ওই পেয়েবলটাকে আমাদেরকে কমাইতে হবে। কিভাবে কমাবো এটা আমরা দেখবো। বুঝতে পারছেন? স্যার, এই ক্ষেত্রে একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ, বলে। যদি আমরা কোনো কিছু ক্যাশে সরাসরি কিনে ফেলি সেই হ্যাঁ, ক্ষেত্রে কি ক্যাশে এটা করলে আর পেয়েবল প্রবলেম থাকবে? নাই। ক্যাশে যেই ক্লায়েন্টগুলো দেখবেন ক্যাশ বেসিস, ওগুলা হচ্ছে এই যে আমরা যে ব্যাংক ফিট ক্যাটাগরাইজেশন এতক্ষণ শিখলাম না ফার্স্টে, এগুলা জি হচ্ছে স্যার। ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং এর জন্য।
কিন্তু যেই বিজনেস হচ্ছে অ্যাক্রুয়াল বেসিসে বিজনেস করবে, ওই বিজনেসের জন্য আমাদের মানে ক্যাটাগরাইজেশনের কোনো সুযোগ নাই। বুঝতে পারছেন? মানে কোনো জি সুযোগ নেই, স্যার, কারণ প্রত্যেকটা ট্রানজেকশনের কারণ এই এগেনস্টে ক্ষেত্রে একটা তো করে বিল হবে। এই ক্ষেত্রে তো তারা ওই যেই কোম্পানির সাথে আমাদের লেনদেন হবে তাদের এগেনস্টে একটা করে বিল অলরেডি থাকবে, রাইট, তাদের কারণ ক্যাটাগরিজ লেনদেন করা হইলেই তো থাকবে। কোনো একটা ডকুমেন্ট ছাড়া তো মুখে মুখে তো লেনদেন হয় না। জি স্যার, জি। যদি আপনি বিজনেসে বলেন যে এই আমাকে এতগুলা প্রোডাক্ট দিও, মুখে বললে কি সে দিয়ে দিবে? দিবে না। মানে মানে হচ্ছে আমরা একটা প্রপার ক্যাটাগরিজটা শিখলাম ডকুমেন্টস থাকবে। শুধু হচ্ছে ক্যাশ বেসিস, হ্যাঁ, প্রথমে যেটা আমরা যেটা ওইটার শিখলাম, জন্য। আর এখন পর্যন্ত যা যা শিখছি, ধরেন একটা জেরোতে অ্যাকাউন্ট করছি, অ্যাকাউন্ট করে সেটিংস দেখছি, দেন হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট দেখছি, তারপরে হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট অ্যাড করছি, এখানে হচ্ছে ট্রানজেকশন আপলোড করছি, রিকনসিলিয়েশন করছি, রাইট? জি স্যার। এই যে ট্রানজেকশন আপলোড, ব্যাংক ফিট ক্যাটাগরাইজেশন, রিকনসিলিয়েশন, এইটুকু করছি হচ্ছে ক্যাশ বেসিস যে অ্যাকাউন্টিং, যারা হচ্ছে ক্যাশ বেসিসে হচ্ছে অ্যাকাউন্টিং করে তাদের জন্য করছি। আর যারা অ্যাক্রুয়াল বেসিসে করবে তাদের জন্য ক্যাটাগরাইজেশন করার কোনো সুযোগ নাই। বুঝতে পারছেন? প্রত্যেকটা ট্রানজেকশন ব্যাংক জি ফিডে স্যার। রয়ে যাবে, থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনি ইনভয়েসের সাথে কানেক্ট না করতে পারবেন। বুঝতে পারছেন? বা বিলের সাথে কানেক্ট না করতে পারবেন, ডিরেক্টলি জি ক্যাটাগরাইজ করতে স্যার। পারবেন না। বুঝতে পারছেন? ওকে, জি আজকে আমরা কি শিখবো? আজকে আমরা ফার্স্ট স্টেপ শিখব, যে কিভাবে বিলগুলা এন্ট্রি করতে হয়। আমরা সাপ্লায়ারের কাছ থেকে বিল পাবো, কিভাবে এন্ট্রি করতে হয় এটা আমরা দেখবো। আজকে হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। কিভাবে এন্ট্রি করব? বিল এন্ট্রি, বিজনেসে লেফট ক্লিক করব, লেফট ক্লিক, দেন হচ্ছে বিলস টু পে, এটা আমরা ওপেন করব। এই কম্পিউসফট, এটার হচ্ছে আমাদের ফার্স্ট বিল আছে এটা। দেখেন, আমরা কিন্তু ক্যাটাগরাইজেশন করার জন্য আমরা গুগলে সার্চ করছি না, জি স্যার। মানে ট্রানজেকশনের নেচারটা বোঝার জন্য। বিলের ক্ষেত্রেও সেম, ডেসক্রিপশনে দেওয়া থাকবে স্পষ্টভাবে। ওইখানে যদি বুঝতে না পারেন, দেন হচ্ছে আপনাকে গুগলে সার্চ দিতে হবে যে এটা আসলে কি কিনছে। বুঝতে পারছেন? ওই অনুযায়ী জি হচ্ছে স্যার। আপনাকে অ্যাকাউন্ট হেড দিতে হবে। মানে সমস্ত অ্যাকাউন্ট হেড পেইটেই সব হচ্ছে আগে আমরা দিছি ট্রানজেকশনে, এখন হচ্ছে দিব বিলে। কারণ এখন আর মানে অ্যাক্রুয়াল বেসিসে ট্রানজেকশনের মধ্যে কোনো কাজ নাই, সব বিলের মধ্যে কাজ। বিলটা প্রসেস হয়ে গেলে পেইড করলে শুধু ট্রানজেকশনের সাথে লিংক করে দেওয়া। ঠিক আছে, ওটা আমরা দেখব। ওকে, আমরা হচ্ছে 3টা বিল ওপেন করলাম, আমরা অ্যাড করি। ওকে, বিল অ্যাড করার জন্য আমরা কি করব? নিউ বিলে যাব, নিউ বিল। স্যার এটা কোন বিলটা একটু কাইন্ডলি বলবেন? কম্পিউট সফটওয়্যার করতেছে, আপনারা সবই করবেন। ঠিক আছে, প্রবলেম যেগুলো হবে, অ্যারাইজ হবে, আমি জানি প্রবলেম অ্যারাইজ হবে, বিভিন্ন ধরনের কনফিউশন, ওগুলা নিয়ে আমরা আলোচনা করবো ক্লাসে। এখানে যতগুলা বিল আছে, যতগুলা সাপ্লায়ারের বিলের মধ্যে যতগুলা আছে ততগুলাই করবেন। এখানে কিন্তু ডুপ্লিকেট বিলও আছে, ওগুলা ধরেন আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে কোনটা ডুপ্লিকেট। ডুপ্লিকেট কিভাবে বুঝবেন? কেউ একজন বলেন। ডেট 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 অ্যামাউন্ট আর এবং ডাবল সাপ্লায়ারের নাম দুটাই মিলবে। আপনি মানে 95% কারেক্ট বলছেন, ইনভয়েস নাম্বারটা বাদ দিয়েছেন। ইনভয়েস নাম্বারটা আমাদেরকে মিলতে হবে ফার্স্ট। ঠিক আছে, কখনোই একই ইনভয়েস নাম্বার দিয়ে হচ্ছে দুইটা বিল হয় না। বুঝতে পারছেন? এটা হচ্ছে হ্যাঁ। জি আমাদেরকে স্যার। ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে। দেন হচ্ছে আপনি ডেসক্রিপশন, এই নাম, এগুলা হচ্ছে যে অনেক সময় এক হয়, সেম হয়, অ্যামাউন্ট সেম হয়। ডাবল অ্যামাউন্ট। হ্যাঁ, মানে হয়, সবই হয়। আমরা হচ্ছে ইনভয়েস নাম্বার, বিল নাম্বার এগুলা দেখে হচ্ছে এটা আইডেন্টিফাই করব যে এটা হচ্ছে যে ডুপ্লিকেট। ওকে, আমরা আমাদের বিলটাকে ওপেন করছি। ওকে, আমাদের কি কি ইনফরমেশন দিতে হবে? ফ্রম, তার মানে হচ্ছে কার কাছ থেকে কিনছেন। দেই আমি কম্পিউসফট জিবি। ডেট, এই ডেটটা হচ্ছে ইনভয়েস ডেট। ইনভয়েস ডেট কত আপনারা বলবেন?
বলেন, তাড়াতাড়ি বলেন। 5/1/2020। ওকে, 5/1 বলতে এটা জানুয়ারির 5 তারিখ বুঝাইছে, বুঝতে পারছেন? জানুয়ারি 5 তারিখ 2020। হ্যাঁ, এটা আমরা চেঞ্জ করে নিব জানুয়ারি 5, কারণ ও বুঝছে মে মাসের 1 তারিখ। এটা আমরা বুঝলাম কিভাবে, এখানে কিন্তু রিনেম করা আছে জানুয়ারি 5, বুঝতে পারছেন? জি। ওকে, ওকে। এখানে আমরা এখন খুঁজবো কি ডিউ ডেট আছে কিনা। ডিউ ডেট আমি পাইলাম না। ডিউ ডেট থাকলে হচ্ছে এই যে দেখেন এখানে লেখা আছে ডিউ অন রিসিট, বুঝতে পারছেন? তার মানে সেম ডেটে হচ্ছে যে ডিউ ডেট, বুঝতে পারছেন? তাহলে হচ্ছে সেম ডেট আমাদের জন্য ডিউ ডেট। যে ডেটে রিসিভ করবো ওই ডেটে দিতে হবে। হ্যাঁ, মানে ইনভয়েস ডেটটাই হচ্ছে ডিউ ডেট। আর অনেক সময় যদি নেট 15 এটা লেখা থাকে তাহলে তাহলে 50%। পরের 20 দিনের মধ্যে। 15 দিনের মধ্যে, হ্যাঁ 15 দিন পর, হ্যাঁ। মানে হচ্ছে 5 তারিখ থেকে হচ্ছে 20 তারিখে হচ্ছে ডিউ ডেট হবে। নেট 30 থাকতে পারে, নেট 7 থাকতে পারে, নেট 10 থাকতে পারে, তার মানে ওই 10 দিন পর, এরকম আর কি, বুঝতে পারছেন? রেফারেন্সের ঘরে কি দিব? ইনভয়েস নাম্বার, অলওয়েজ ইনভয়েস নাম্বারটা দিব হচ্ছে রেফারেন্সের ঘরে। এখন কোনো কারণে একটা বিল পাইছেন, ওইখানে ইনভয়েস নাম্বার নাই, তাহলে আমি ট্রাই করব হচ্ছে বিল নাম্বার নেওয়ার জন্য, বিল নাম্বার আছে কিনা, ঠিক আছে? দেন হচ্ছে বিল নাম্বার যদি আমি না পাই, দেন হচ্ছে ট্রাই করব পারচেস অর্ডার নাম্বার অথবা শুধুমাত্র অর্ডার নাম্বার নেওয়ার জন্য, ঠিক আছে? রেফারেন্সের ঘরে দিব। দেন হচ্ছে ওটাও যদি না থাকে, মানে অনেক সময় বিল পাইতে পারেন যে সে কোনো রকম ভাবে হাতে লিখে দিয়ে দিছে, কিচ্ছু নাই, অথবা কম্পিউটারেই দিছে কিন্তু ওর ভিতরে কিছু নাই, কিন্তু ওটাও তো আমাদের আমাদের জন্য বিল, রাইট? এখন যাদের কাছ থেকে কিনছি তার রেসপন্সিবিলিটি সুন্দর করে বিল টিল দেওয়া, ঠিক আছে? কিন্তু আমরা তো বাধ্য করতে পারবো না, বুঝতে পারছেন? ইনভয়েস নাম্বার হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি, দেন হচ্ছে বিল নাম্বার, দেন হচ্ছে পারচেস অর্ডার নাম্বার অথবা অর্ডার নাম্বার, বুঝতে পারছেন? দেন হচ্ছে অ্যাট লাস্ট যদি কিছুই না থাকে, তাহলে হচ্ছে আমাদের ডেটটাকেই হচ্ছে রেফারেন্সে করে দিব। কিভাবে দিব? 05012020, কোনো স্ল্যাশ দিবেন না, বুঝতে পারছেন? যাতে অ্যাটলিস্ট একটা রেফারেন্স নাম্বারটা থাকে, বুঝতে পারছেন? রেফারেন্সের ঘরটা ফাঁকা রাখা যাবে না। এখানে অ্যাটাচমেন্টটা করে দিব, অ্যাটাচমেন্টটা আমি করে দেই। এখানে আপলোডও করতে পারবো ক্লিক করে, অথবা ড্র্যাগ অ্যান্ড ড্রপ, হয়ে গেছে। ডেসক্রিপশনে কি দিব দেখেন, আমরা যেহেতু ভ্যাট ট্যাক্স নিয়ে কাজ করব না, ঠিক আছে? চাইলে আমরা এখানে রেট আমরা দিতে পারি, ট্যাক্স রেট, ঠিক আছে? এখানে আমরা ধরেন নতুন ট্যাক্স রেট অ্যাড করে আমরা এখানে দিতে পারবো, বুঝতে পারছেন? কিন্তু হচ্ছে জি স্যার। ট্যাক্সেরটা হচ্ছে যে আপনাদেরকে কেন দেখায় না, কারণ হচ্ছে আমি কয়েকটা রেট আমি আপনাদেরকে দেখাইলাম, 10%, 20%, তখন আপনারা অনেক জায়গাতে বলবেন গিয়ে আমার এরকম মানে একটা সিচুয়েশনে, ব্যাড সিচুয়েশনে পড়ে গেছিলাম, ঠিক আছে? মানে ধরেন আমি এসিসিএ ব্যাকগ্রাউন্ডের, আমার অনেক ফ্রেন্ড আছে, মানে 20-25 জনের উপরে ফ্রেন্ড আছে যারা হচ্ছে এসিসিএ মেম্বার, বিভিন্ন অর্গানাইজেশনের ভালো ভালো পজিশনে আছে, বুঝতে পারছেন? তাদের আমার কোনো একটা ফ্রেন্ডের কাছে সিভি গেছে, ঠিক আছে? আর আমার অনেক ট্রেনি আমার রেফারেন্সটা ইউজ করে, ঠিক আছে? সিভিতে যে রেফারেন্স দেয় ওইখানে ইউজ করে, সে ওইখানে লিখে দিছে, সিভিতে লিখে দিছে ভ্যাট ট্যাক্সের কাজ পারে। কারণ হচ্ছে যে জেরো কুইকবুকসে যখন ট্রেনিং করছে, তখন হচ্ছে আমরা তো একটা ট্যাক্স রেট ইউজ করি, রাইট? আমরা কি ইউজ করি? পারচেস 0%, কারণ হচ্ছে কোনো রেটটা দিলে তখন মানে অনেকেই মনে করে যে আমি তো ভ্যাট ট্যাক্সের কাজ পারি, বুঝতে পারছেন? এটার অনেক অনেক রুলস আছে, ভ্যাট ট্যাক্সের মধ্যে অনেক অনেক রুলস আছে, এগুলো আগে আপনাকে জানতে হবে, কোনটার মধ্যে কত পার্সেন্ট ক্লেম করতে পারবেন, মানে এভরিথিং জানতে হবে। এই জন্য হচ্ছে আমি আর এই রিস্কটা নেই না, কারণ হচ্ছে আমার ফ্রেন্ড আমাকে কল দিছিল, কল দিয়ে বলছে যে কিরে তোর ট্রেনই হচ্ছে যে ভ্যাট ট্যাক্সে কাজ পারে, তোর কাছে নাকি শিখছে, বুঝতে পারছেন? মানে একটা বিব্রতকর পরিস্থিতি আর কি। যাই হোক, আপনারা হচ্ছে ট্যাক্স ভেটের কাজ কখনো হাত দিবেন না, কখনোই, মানে মার্কেট প্লেস থেকেও ট্যাক্স ভেটের কোনো কাজ নেবেন না। কাজ আছে, ওটা যারা অথরাইজড পারসন বা যারা কাজ পারে ওরা করবে, আমরা করব বুককিপিং, পেয়েবল ম্যানেজমেন্ট, রিসিভেবল ম্যানেজমেন্ট, এই কাজগুলো, ক্লিন আপ, ক্যাচ আপ, বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে। এখন আপনি ধরেন আপনার বিজনেস পারপাসে একটা রেস্টুরেন্টে ঢুকছেন,
রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছেন, ধরেন 1000 টাকা বিল আসছে, মানে এই বিলের মধ্যে সার্ভিস চার্জ আছে, ভ্যাট আছে, ট্যাক্স আছে, যাই থাকুক, আপনার টোটাল বিল আসছে 1000 টাকা। আপনার জন্য কি মানে স্প্লিট করার সুযোগ আছে? মানে আপনার টোটাল 1000 টাকায় কিন্তু মিলস পারপাস খরচ হয়েছে, রাইট? জি স্যার। মানে হচ্ছে আপনি কোম্পানির কাজে গেছেন, এটা খাওয়ার খাওয়ার জন্য হচ্ছে খরচ করছেন, বিজনেসের খরচ, মিলস এন্ড এন্টারটেনমেন্ট, রাইট? এখন জি বিল স্যার। যত টাকাই হোক, আপনি পুরো টাকাটাই কিন্তু মিলস পারপাস খরচ, রাইট? ওইখানে আপনার ওই যে ভাগ করার সুযোগ নাই, সার্ভিস চার্জকে আলাদা করা, ঠিক আছে, বা আপনি একটা স্যুপ খাইছেন ওটাকে আলাদা করলেন, ঠিক আছে, এগুলা কি দরকার আছে? না স্যার। নাই। ঠিক আছে, ফুল খরচটাই হচ্ছে চাইলে একটা একটা লাইন আইটেমে দিতে পারবেন। আবার যাদের দরকার আছে, ঠিক আছে, ওরা কিভাবে লাইন আইটেম করে ওটাও আমি দেখাই দিব, ঠিক আছে। আর আপনারা যদি একটা লাইনে দেন এটা হবে সব থেকে বেস্ট, বুঝতে পারছেন? সমস্যা নেই। ওকে, আমি হচ্ছে যে মাল্টিপল লাইন, মানে প্রত্যেকটা লাইন আমি দেখাই দিচ্ছি কিভাবে দিবেন। ডেসক্রিপশন আমি থেকে কপি করলাম, কপি করে ইউনিট প্রাইসটা দিলাম, কোয়ান্টিটি 1, আমার কোয়ান্টিটি 1, ইউনিট প্রাইস এটা। ওকে, অ্যাকাউন্ট হেড করে দিই। ও অবশ্য ডিসক্রিপশনে তো আমাদের লেখা আছে সফটওয়্যার সাবস্ক্রিপশন, ঠিক আছে, তার মানে হচ্ছে যে এটা আমাদের জন্য সাবস্ক্রিপশন ফি অথবা সফটওয়্যার এক্সপেন্স, বুঝতে পারছেন? সফটওয়্যার সাবস্ক্রিপশন নামে আলাদা আছে, এটাই দেই। ওকে, দেন হচ্ছে পরবর্তীতে কি লেখা আছে, এই লাইনটাও আমি ওইটাতেই অ্যাড করে দেব। মানে ওইটাই তো স্যার, ওইটা একটাই অ্যামাউন্ট, ওই হ্যাঁ একটাই ডিসক্রিপশন এটা। হ্যাঁ, ওটা আমি অ্যাড করে দিলাম, মানে মানে কোনো সেকেন্ড টাইম description কিনছে যাতে বাদ ওইটা না যায়। ডেটটা সহ দিয়ে দিচ্ছে। ওকে, এখন সেকেন্ড লাইনে গেলাম, ঠিক আছে। ধরুন যদি এখানে অ্যামাউন্ট থাকতো, ওটাও আমি দেখাই দিচ্ছি। মানে হচ্ছে বিল অ্যাড করতে গেলে বিলে পাবেন অনেকগুলা লাইন পাবেন, ঠিক আছে। এটা ধরেন ইউনিট 1, এটা অ্যামাউন্ট কি 0, এটাও হচ্ছে সাবস্ক্রিপশন দিলাম অ্যাকাউন্ট হেড। ওকে, দেন হচ্ছে কি আছে, ভিএটি আছে, টোটাল ভিএটি Value added. কত, 145। এই ভিএটিটাও আমার হচ্ছে সফটওয়্যার রিলেটেড এক্সপেন্স। এখন আপনার বিজনেস যদি ভিএটি ক্লেম করতে পারতো, ঠিক আছে, সবাই ভিএটি ক্লেম করতে পারবে না। যখন ভিএটি ক্লেম করতে পারতো তাহলে হচ্ছে এটা আমি ভিএটি পেয়েবল, মানে লাইবিলিটি আকারে হচ্ছে, মানে ভিএটি পেয়েবল নামে লাইবিলিটির আন্ডারে একটা অ্যাকাউন্ট বানাইতাম, এটা হচ্ছে ভিএটি পেয়েবলে দিতাম। আবার যখন হচ্ছে গভর্নমেন্টকে আমি ভিএটি দিব, তখন ওই ট্রানজেকশনটাকে ভিএটি পেয়েবলে দিলে এই পেয়েবলটা কাটাকাটি হয়ে যাবে, মানে পেয়েবল ক্রিয়েট হয়েছে, পে করছেন, এটা ডিক্রিজ হয়ে যাবে, বুঝতে পারছেন? যেহেতু আমি বিএটির ইয়েটা দেখাবো না, আমি এখানে এই অ্যাকাউন্ট হেডে দিব সফটওয়্যার সাবস্ক্রিপশন। ওকে, আমার টোটালটা হয়ে গেছে 270, রাইট? এখন কিন্তু আমি এটা অ্যাপ্রুভ করে দিতে পারবো, ঠিক আছে। বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার? কোনো কনফিউশন জি আছে? স্যার। না ভাইয়া স্যার। আমার একটা কনফিউশন ছিল, জাহিদ বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। ভাইয়া যেটা আপনি এই ভ্যাট অ্যামাউন্টটা দিলেন, সেই ভ্যাট অ্যামাউন্ট যদি ধরেন আমরা যেহেতু বুককিপিং এর কাজ করবো এগুলা জরুরতে, যদি এখন যে ক্লায়েন্ট থাকবে তার যদি ধরেন ইনপুট ভ্যাট আউটপুট ভ্যাটের ইস্যু থাকে, তাহলে এইভাবে এন্ট্রি দিলে কি সেটা কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করবে কিনা? না, আমি তো বলে দিছি, লাইনটা বলে দিছি, ভিএটি পে বলে দিবেন, বুঝতে আচ্ছা। পারছেন? তখন অ্যাকাউন্ট হেডটা দিবেন ভিএটি পেয়েবল, কারণ ভিএটি থাকলেই যে সব ক্লায়েন্ট যে ক্লেম করতে পারবে, ঠিক আছে, এরকম না, ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা তখন আপনি ইউজ করবেন হচ্ছে ভিএটি পেয়েবল, মানে আপনি এটা আচ্ছা পে করতে হবে ভিএটিটা,
ঠিক আছে, আপনি ওটা আচ্ছা পে বলে রেখে দিলেন, আপনি যখন পে করবেন তখন হচ্ছে যে ওই ট্রানজেকশনটাকে পে বলে পাঠিয়ে দিবেন, তাহলে পেবলটা মানে ডিক্রিজ হয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা আশা করি আপনি ক্লিয়ার হ্যাঁ, হয়ে গেছেন। এখানে তাহলে এক্সপেন্স হয়ে গেল ভ্যাটটা। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা ভিএটি ক্লেম করতে পারবো না, আমাদের বিজনেসটা হচ্ছে ভিএটি ক্লেম করে না। এই জন্য হচ্ছে এই যে আমি উদাহরণ দিছি যেটা, যে একটা রেস্টুরেন্টে খাইতে গেছেন, এটার মধ্যে ভিএটি থাকতে পারে, সার্ভিস চার্জ থাকতে পারে, টোটালটাই আমাদের জন্য মিলস এক্সপেন্স, বুঝতে পারছেন? এটাও এই ক্লায়েন্টের জন্য হচ্ছে সফটওয়্যার সাবস্ক্রিপশন ফি বাবদ হচ্ছে খরচ। ক্লিয়ার? আমি দুটোই কিন্তু বলে দিছি, ইনশাল্লাহ জি সমস্যা ভাই, হবে না। ক্লিয়ার। ওকে, এখন সবাই এভাবে যত বিল আছে আপনারা চাইলে এভাবে লাইন আইটেম আকারে করতে পারেন। হ্যাঁ, অনেক সময় অনেক বিলে বিলে হয় কি, আপনি কোয়ান্টিটি দিছেন, ইউনিট প্রাইস দিছেন, কিন্তু হচ্ছে এই অ্যামাউন্ট যেখানে আসতেছে এখানে তো জেরোতে ক্যালকুলেট করে নিয়ে আসতেছে, কিন্তু বিল অ্যামাউন্টে অন্য অ্যামাউন্ট শো করবে, তার মানে কম বেশি আছে, রাইট? সাপোজ ধরেন আমার কোয়ান্টিটি 10, 23 করে, ঠিক আছে, ইউনিট প্রাইস। এখন বিলের মধ্যে দেখাচ্ছে সাপোজ ধরেন 220, আর এখানে ধরেন দেখাচ্ছে 230, তার মানে 10-এর ডিফারেন্স না? জি স্যার। বুঝে বললেন, না বুঝলে আবার রিপিট করব। ধরেন মানে বিলের মধ্যে কোয়ান্টিটি দেওয়া আছে 10, আবার জি হচ্ছে ইউনিট প্রাইস দেওয়া আছে 23, ঠিক আছে, আমি জি একটু এক্সেল ওপেন করি। শুধুমাত্র কোয়ান্টিটি এবং ইউনিট প্রাইসের বিষয়টা বলি। সাপোজ কোয়ান্টিটি আছে 10, আর ইউনিট প্রাইস আছে 23, এটা মাল্টিপ্লাই করলে 230 হওয়ার কথা। 230। 230। এখন কোনো কারণে এটা বিলের মধ্যে এটা কম বেশি থাকতে পারে, কারণ হচ্ছে যারা বিল প্রিপেয়ার করছে কম বেশি বেশি থাকে না, একটু কম থাকে আর কি, বুঝতে পারছেন? অনেক সময় এখানে লিখে রাখছে ধরেন 28, বা একটু ডিফারেন্স থাকতে পারে, বুঝতে পারছেন? কোয়ান্টিটি এবং ইউনিট প্রাইসটা যদি বসাইলে একটু ডিফারেন্স থাকতে পারে, বুঝতে পারছেন? ধরেন 28, 29, যে কোনো একটা ডিফারেন্স আছে, বুঝতে পারছেন? ওই ডিফারেন্স অ্যামাউন্টটাকে হচ্ছে এখানে দিবেন হচ্ছে রাউন্ডিং হিসেবে, রাউন্ডিং। এরকম সিচুয়েশন হয়, অনেক সময় হয়, কারণ হচ্ছে যে আমি প্র্যাকটিক্যালি কাজ করে এরকম অনেক সিচুয়েশনে এরকম পড়ছি, বুঝতে পারছেন? রাউন্ডিং দিবেন, রাউন্ডিং কি দিবেন বলবেন, অ্যাজ পার কোয়ান্টিটি এন্ড অ্যান্ড প্রাইস। ইউনিট প্রাইস, ইউনিট প্রাইস অ্যামাউন্ট ইজ, অ্যামাউন্ট কত, সাপোজ ধরেন $2 অথবা মানে হোয়াট এভার অ্যামাউন্ট, ঠিক আছে, অ্যামাউন্ট এত ইজ হায়ার দেন অথবা লোয়ার দেন এত, লোয়ার দেন এটা নোট আকারেই থাকবে না স্যার? জি, এটা কি নোট আকারেই থাকবে তো? মানে আপনি নোট দিবেন, নোট দিবেন, আপনি নোট দিবেন, কারণ হচ্ছে এই এই ডিফারেন্সটা কেন আসছে, আপনি তো কোয়ান্টিটি এবং ইউনিট প্রাইস বিল দেখে করছেন, রাইট? বিল দেখে জি করছেন, তারপরে হচ্ছে যে অ্যামাউন্টটা ভুল দেখাচ্ছে, মানে বিলে জি একটা অ্যামাউন্ট আর আপনার এখানে একটা অ্যামাউন্ট, ওরা কিভাবে ক্যালকুলেট করছে ওরা ভালো জানে, বুঝতে পারছেন? অনেক সময় বিলে, কারণ হচ্ছে আমাদের বিলে যত টাকা আছে 1 সেন্টও থাকলে ওইটাও সহ হচ্ছে আমাদেরকে অ্যাড করতে হবে, বুঝতে পারছেন? জি মানে স্যার। এর বাইরে যাওয়ার সুযোগ নাই, ও যেভাবে দিছে ওই ওই টোটাল ইনভয়েস টোটালের সাথে আপনার মিলতে হবে, আপনি মাস্ট বি, আপনি এটা চাইলেও আপনি ক্যালকুলেশন করছেন ঠিকভাবে আর তারা ভুল করছে এটা রাখতে পারবেন না, মানে তাদেরটাই হচ্ছে যে আপনাকে অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করবেন, ওই যে ডিফারেন্সটা থাকে ওটা কি দিবেন, ওটা লিখে দিতে হবে। হ্যাঁ, রাউন্ডিং অ্যাজ পার কোয়ান্টিটি অ্যান্ড ইউনিট প্রাইস অ্যামাউন্ট টু ইজ লোয়ার দেন ইনভয়েস, মানে ইনভয়েস থেকে $2 কম, বুঝতে পারছেন? ওই $2 আবার আপনি দিয়ে অ্যাডজাস্ট করে দিবেন এখানে, বুঝতে পারছেন? অথবা বেশি হইলে মাইনাস করে দিয়ে অ্যাডজাস্ট করবেন, বুঝতে পারছেন? যদি বেশি হয়ে থাকতো তাহলে এখানে মাইনাস দিতেন, কমে যাবে, বুঝতে পারছেন? জি সবাই স্যার। ক্লিয়ার?
যারা বুঝছেন, যারা পরবর্তীতে বুঝবে না বা ক্লাস মিস করবে তাদেরকে কাইন্ডলি তাদেরকে বুঝাই দিবেন। ঠিক আছে, আপনারা একজন আরেকজনকে হেল্প করবেন, হেল্প করলে ইনশাল্লাহ লস নাই। বুঝতে পারছেন? আপনারা জি চাইলে স্যার। একটা স্ক্রিনশট রাখতে পারেন, আমি এগুলো সবগুলা ক্লোজ করে দিব। কারণ হচ্ছে আমি এভাবে অ্যাড করব না, আমি অ্যাপ্রুভ করব কিন্তু হচ্ছে একটা লাইন আইটেমের মধ্যে অ্যাড করব। কারণ হচ্ছে আমার যেহেতু ভিএটির কোনো ইয়া নাই, দরকার নাই, কোনো কিছুই দরকার নাই, ফুল অ্যামাউন্টটাই আমার সফটওয়্যার সাবস্ক্রিপশনে গেছে, আমি হচ্ছে একটা লাইন আইটেমে দেখাবো, ভিএটি ইনক্লুডিং ভিএটি। ঠিক আছে, আপনাদেরকে দেখাইলাম, যারা হচ্ছে লাইন আইটেম করতে চান আপনারা করতে পারবেন। ক্লিয়ার? আমি দুইভাবেই কিন্তু দেখাইতেছি, আপনারা কনফিউজড হবেন না, যে কোনো একটা ফলো করলেই হয়ে যাবে। ওকে, এটারও কিন্তু অ্যাকাউন্ট হেড সেমই হবে, রাউন্ডিং কারণে যে এটা ডিফারেন্স হবে এরকম না। বুঝতে পারছেন? আপনি একটা স্ক্রিনশট নেন, নিছেন? নিছেন? আমি কি এগুলো জি ক্লোজ স্যার, করব? ওকে, দেন স্যার ক্লোজ। ওকে, আমি এগুলো ক্লোজ করে দিই। আমার যেহেতু এটা সব একই ইয়ে, আমি 270 ডিরেক্টলি হচ্ছে ইনভয়েস টোটাল এটা দিয়ে দিচ্ছি। এটাই সহজ স্যার, যেহেতু আমাদের ভ্যাট ট্যাক্সের কাজ নাই, আমরা নাই, সুযোগ সুবিধা হ্যাঁ, দিয়ে কিন্তু আমি কিন্তু অ্যামাউন্ট। দেখায় রাখতেছি, দেখেন, আমি কিন্তু ভ্যাট জি ট্যাক্স স্যার, এটা ধরেন। যদি আমাদের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কোনো ক্লায়েন্ট চেয়ে বসে, সেই ক্ষেত্রে আমরা এটা হ্যাঁ, করতে আপনার পারি। তো করতে পারবেন, আমি তো বলে দিছি, ঠিক না? এমন তো না যে আমি বলি নাই, জি স্যার। আপনি চাইলে করতে পারবেন, জি। সমস্যা নেই। ওকে, আমি সব ইনফরমেশন দিছি। আপনাদেরকে আমি বলি, অ্যাকাউন্টস পেয়েবল ম্যানেজমেন্ট এবং রিসিভেবল ম্যানেজমেন্টের কাজ অনেক দায়িত্ব, ঠিক আছে, অনেক বড় কাজ। এই কাজটাকে অনেক স্পেশাল কাজ। বুঝতে পারছেন? এই জন্য হচ্ছে এই জন্য হচ্ছে যে এটা হচ্ছে অনেকগুলা লেয়ার রাখছে। কি লেয়ার? আমি যদি এখানে সেভ দেই, সেভ, শুধুমাত্র অ্যাপ্রুভ না করি, ডিরেক্টলি অ্যাপ্রুভ করলে ডিরেক্টলি হচ্ছে ওয়েটিং পেমেন্টে চলে যাবে, মানে হচ্ছে পেয়েবল ক্রিয়েট হয়ে যাবে, এখনো কিচ্ছু করা লাগবে না। আর যদি আমি সেভ দেই, এটা ড্রাফট হিসেবে সেভ হবে, ড্রাফট। দেন হচ্ছে ড্রাফট থেকে হচ্ছে আপনার যে সিনিয়র আছে সে এটাকে চেক করে, কারণ হচ্ছে যে কোনো সাপ্লায়ারের যদি আপনি অ্যামাউন্টটা যদি ইয়ে করেন, ওই একটু বেশি লিখে দেন, কম বেশি করে ফেলে। হ্যাঁ, বা কম লিখেন বা বেশি, মানে প্রবলেমটা হয়ই হচ্ছে বেশি লিখলে। মানে রিচেকের জন্য আর কি হ্যাঁ, থাকে ওইটা। রিচেকের জন্য, মানে হচ্ছে কোনো বিল, মানে কোনো ভুল করা যাবে না, কারণ এটা 270-এর জায়গায় মানে 27,000 লিখে ফেললেন, অথবা 2,070 লিখে ফেললেন, ঠিক আছে, তাহলে তো ক্লায়েন্টও তাকে পে করবে হাই পেমেন্ট, রাইট? কারণ হচ্ছে ক্লায়েন্ট তো পেমেন্ট করবে অ্যাকাউন্টস পেয়েবল দেখে, কারণ অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনি পেয়েবলটা তাকে পাঠাবেন, পেয়েবলের যে রিপোর্ট আছে, ঠিক আছে, এটা কোথা থেকে ডাউনলোড করতে ইয়ে করতে হয় এটা আমি দেখাবো, রিপোর্টিংয়ে গেলেই পাবেন, এপি এজিং রিপোর্ট। বুঝতে পারছেন? অ্যাকাউন্টস পেয়েবল এজিং রিপোর্ট। আচ্ছা, যেটা বলতেছিলাম, মানে হচ্ছে যে এই বিলগুলার অ্যামাউন্ট কখনোই কম বেশি করা যাবে না। কম করলে সাপ্লায়ার আনহ্যাপি হবে, আর বেশি করলে আপনার নিজের ক্লায়েন্ট হচ্ছে আনহ্যাপি হবে। বুঝতে পারছেন? এবং জি হচ্ছে যে স্যার। অনেক সময় জরিমানাও দিতে হয়। অনেক সময় হয় কি, আপনি 2,000 টাকা 2,070 তাকে পে করে দিছেন, সাপ্লায়ার ভাগছে টাকা নিয়ে, রিফান্ড দেয় নাই, সেক্ষেত্রে আপনার হ্যালো, অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে। বুঝতে পারছেন? যে এখানে একটু একটু করেছিল। হ্যাঁ, আচ্ছা, এখন যখন আমরা বিলটা ক্রিয়েট করলাম, এখন আমি পেয়েবল ক্রিয়েট করলাম, ওইদিকে আমার ইনভেন্টরি চার্জ হবে না, ইনভেন্টরিটা হবে না। ইনভেন্টরি হবে না, অ্যাকাউন্টস পেয়েবল তৈরি হবে, আপনার একটা লাইবিলিটি ক্রিয়েট হবে। এখন একটা ডাবল এন্ট্রি না, এখন আপনি অ্যাকাউন্টস ডাবল এন্ট্রি পেয়েবল। নিয়ে টেনশন করার দরকার নাই, এটা হচ্ছে অ্যাকাউন্টিং সফটওয়্যার গুলা কেমন, মানে আপনি শুধু জাস্ট অ্যাড করবেন আর ওরা হচ্ছে এগুলা নিয়ে কাজ করবে। বুঝতে পারছেন? আপনি ডাবল এন্ট্রি নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। আপনি এতটুকু বুঝেন, আপনি বিল অ্যাড করলে একটা অ্যাকাউন্টস পেয়েবল তৈরি হচ্ছে। বুঝতে পারছেন? ওকে, আচ্ছা, ঠিক আছে, এটা সিঙ্গেল হয়ে যাচ্ছে, এখন এটার না ডাবলটা সিঙ্গেল না, কোথায় ডাবলই যাবে? আছে, সমস্যা নাই, এটা সফটওয়্যারের মধ্যেই আছে, এইভাবেই সাজানো, এই জন্যই হচ্ছে এরা এত টাকা সাবস্ক্রিপশন ফি নিচ্ছে, এবং হচ্ছে যে এদের এত কাস্টমার। বুঝতে পারছেন? এটা হচ্ছে ইজি টু ইউজ করছে। বুঝতে পারছেন? সকল অ্যাকাউন্টিং ইয়াগুলাই, প্রিন্সিপাল গুলাই এরা ফলো করে, কোনো প্রবলেম নেই, এক পার্ট দিলে আর এক পার্ট অটো ক্রিয়েট করে নেয়। অটো ক্রিয়েট করে নেয়। ওকে, আমরা ধরেন এটা কি করছি, আমরা ড্রাফটে পাঠাইছি, রাইট? এটা আবার চেক জি করে, স্যার। এটা চেক করে হচ্ছে সাবমিট ফর অ্যাপ্রুভালে পাঠাবে। বুঝতে পারছেন? দেন হচ্ছে জি। আরেকজন অ্যাপ্রুভ করবে, মানে অনেকগুলা লেয়ার আছে। যেমন আমি সাবমিট ফর অ্যাপ্রুভাল পাঠাই, দেন চলে যাবে কি ড্রাফট থেকে ওয়েটিং অ্যাপ্রুভালে চলে যাবে, দেন আরেকজন চেক করে এটাকে অ্যাপ্রুভ করে দিতে পারবে, অ্যাট লাস্ট হচ্ছে এটা চলে যাবে ওয়েটিং পেমেন্টে। বুঝতে পারছেন কতগুলা ধাপ? কিন্তু আপনারা ডিরেক্টলি অ্যাপ্রুভ করে দিবেন, যেহেতু আপনাদের সিনিয়র কেউ নাই,
বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আপনাদের নিজ মানে দায়িত্বে এটা যে বড় ঠিকঠাক কোম্পানি দিতে হবে। গুলোর জন্য স্যার, একদম লো লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত যে ফাইনালি যে পেইড করে সেই জায়গা পর্যন্ত হ্যাঁ, যাবে। হ্যাঁ, কিন্তু হচ্ছে যে অনেক কোম্পানিতে এরকম পাবেন আর কি, আপনাকে বলেই দিবে বিল অ্যাড করবেন কিন্তু ড্রাফটে রাখবেন। বুঝতে পারছেন? জি ওকে, ঠিক আছে, আমরা বুঝতে পারছি। আপনাদের কাজ হচ্ছে যে এইভাবে বিল এন্ট্রি করবেন। এটার কি প্রসিডিউর, এগুলা হচ্ছে যে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। দেন হচ্ছে আরো অনেক জিনিস থাকবে, এটা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ঠিক আছে? আর এই পর্যন্ত হচ্ছে আমরা যে পর্যন্ত আগাইছি, এই পর্যন্ত রেগুলার বেসিসে গ্রুপ স্টাডি করবেন। যে কোনো প্রবলেম আপনারা নিজেদের মধ্যে আলোচনা করবেন, এবং হচ্ছে আপনারা ধরেন প্রত্যেকটা গ্রুপ স্টাডি যে করতেছেন না, এটা আলাদা আলাদা একটা টিম তৈরি হচ্ছে। এই টিম নিয়ে ধরেন অনেক কাজ করতে পারবেন। টিমের কি কি উপকারিতা, কি কি কাজ আছে, এগুলো আমি আরো কিছুদিন গেলে আমি বলবো। ঠিক আছে? টিম ওয়ার্ক কিভাবে করতে পারবেন, মানে টাকা ইনকাম করার জন্য কিভাবে টিম ওয়ার্ক করবেন, ঠিক আছে, এটা আমি বলে দিব। ঠিক আছে? আপনারা মনোযোগ দিয়ে হচ্ছে গ্রুপ স্টাডি গুলাতে জয়েন হন। আর হচ্ছে আমার সাথে যেহেতু উইকলি 2 দিন দেখা হচ্ছে, আপনারা হচ্ছে আপনাদের প্রচুর পরিমাণ প্রবলেমের লিস্ট নিয়ে বসবেন আমার সাথে। এই আমাদের মেইন জিনিস শিখতেই পারবেন হচ্ছে প্রবলেম সলভিং দিয়ে। আমি যতই লেকচার দিই, আপনারা সাইলেন্টলি বসে থাকবেন, আলটিমেটলি কোর্স শেষে আপনারা কিছুই শিখবেন না। যত বেশি প্রবলেম নিয়ে আলোচনা করবেন, তত বেশি শিখবেন। বুঝতে পারছেন? জি জি স্যার। ভাইয়া। সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে ভাইয়া হচ্ছে সবাই ধৈর্য ধরেন। সামিল ভাই, হ্যাঁ, জাহিদ বলছিলাম। জি আমি জি, কি একটু আমার স্ক্রিনটা একটু শেয়ার করতে পারি? ওকে ওকে, আমি আমার একটা ট্রিকি স্টপ করে দিচ্ছি। হ্যাঁ, স্টপ করে দিছি, আপনি একটু শেয়ার করুন। আর আমরা ভাই এখানে সবাই একটু ছাড় দেওয়ার ট্রাই করব। বুঝতে পারছেন? একজন আরেকজনকে হেল্প করব। ঠিক আছে, এরকম আর কি। হ্যাঁ, আমি দেখান, বলেন বলেন। হ্যাঁ ভাই, আপনি দেখেন একটা ট্রানজেকশন আমি এডিট করতে গিয়ে দেখলাম, সেটা যেটা ট্রানজেকশনটা এডিট করেছি সেটাতে ঠিক আসছে, কিন্তু একটা ডুপ্লিকেট এন্ট্রি কিন্তু রয়ে যাচ্ছে আনরিকনসাইল্ড হিসাবে। তার মানে আপনি দুইটা অ্যাড করছেন? না, দুটো অ্যাড না, মানে একটা অথবা এডিট করতে হয়েছে। অথবা শুনেন, সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে এই জানুয়ারি মাসের স্টেটমেন্ট ওপেন করবেন, দুইটা অ্যামাউন্টের ট্রানজেকশন আছে কিনা। যদি না থাকে তাহলে ডিলিট করতে হবে, অথবা রিকনসিলিয়েশন করতে গেলেই তো আপনি ধরা ধরা পড়বে এটা। মানে এটা আবার রিকনসাইল ইয়েতে পোর্শনে দেখাচ্ছে না। আমি যখন এখান থেকে সেটা গিয়ে যখন রিকনসাইলে যাচ্ছি, এই এন্ট্রিটা কিন্তু আর দেখাচ্ছে না। এখানে রাইট, আপনি দেখাচ্ছে তাহলে ওটা রিকনসাইল। ম্যানুয়ালি করছেন। বুঝতে পারছেন? ম্যানুয়ালি কোনো ট্রানজেকশন অ্যাড করছেন, তাহলে ওটা ডিলিট ম্যানুয়ালি করে দিবেন। ট্রানজেকশনটা এডিট করতে হয়েছিল আমার। না, আমি যেহেতু অ্যাড একটা করে এন্ট্রি, ফেলছেন আপনি। আচ্ছা, বুঝতে পারছেন? কিন্তু ওটা আমি ডিলিট যখন করে দিবেন। দিয়েছি এডিট দিয়েছিলাম। বুঝতে পারছি। আপনি হচ্ছে ওই অ্যাকাউন্ট ট্রানজেকশনে যান, গিয়ে হচ্ছে ওটা ডিলিট করে দেন। যান, আপনি এখন আচ্ছা, যান, আমার সামনে যান, অ্যাকাউন্ট ট্রানজেকশন, ওই অ্যামাউন্টটা বের করেন। অ্যামাউন্ট দিয়ে সার্চ দিলেও পাওয়া যাবে, সমস্যা নেই। এইটাই। ওকে, এটা ওপেন করেন, মেইন স্ট্রিম ফ্যাশনে ক্লিক করেন। হ্যাঁ, এটা আপনি অপশনে যান, অপশনে গিয়ে রিমুভ অ্যান্ড রিডু অপশন আছে কিনা দেখেন। হ্যাঁ, তার মানে এটা ম্যানুয়ালি অ্যাড করছিলেন, এটা এখন আর পাবেন না। বুঝতে পারছেন? আচ্ছা, বুঝতে পেরেছি। যদি ব্যাংক ফিড থেকে আসতো, এটা ব্যাংক ফিডে চলে যেত। ব্যাংক ফিডে জানতো, দেখি আছে কিনা। নাই, রিকনসাইলে তো, রিকনসাইলে যান, ওইখানে কোনো কিছু নাই। থাকলে আসতো, তার মানে ওটা না, এখানে ম্যানুয়ালি করছে। এখানে তো ভাইয়া রিকনসাইল দেখাচ্ছেই, হ্যাঁ, মানে এটা রিকনসাইল। না, তার মানে হয়ে গেছে, আপনি প্রবলেম সলভ হয়ে গেছে, ওই ট্রানজেকশন আর খুঁজে পাবেন না। ম্যানুয়ালি ট্রানজেকশন অ্যাড করলে, ওটা রিমুভ অ্যান্ড রিডু করলে ওই ট্রানজেকশন আর খুঁজে পাওয়া যায় না। বুঝতে পারছেন? আমি অ্যাকচুয়ালি যেটা করেছিলাম সেটা হচ্ছে যখন আমি ওই রিপোর্টটা, প্রফিট এন্ড লস রিপোর্টটা দেখলাম, ওখানে একটা ট্রানজেকশন গো থ্রু করতে গিয়ে দেখলাম যে এটা একটা ভুল হেড এসে ট্রানজেকশনটা এন্ট্রি হয়েছে। হ্যাঁ, যখনই আমি আপনি সেটা অ্যাকাউন্ট কারেকশন নিতে, ট্রানজেকশনে যে কোনো একটা ট্রানজেকশন ওপেন করেন, কিভাবে এডিট করতে হয় এটা আমি দেখাই। অ্যাকাউন্ট ট্রানজেকশনে যান, যে কোনো একটা ট্রানজেকশন ওপেন করেন, যে কোনো একটা। হ্যাঁ, ধরেন আপনার এটা, এটা ধরেন এডিট করতে হবে, কিভাবে যাবেন? অপশনসে যাবেন, অপশনস, অপশনসে গিয়ে জি, এডিট, এডিট ট্রানজেকশন, এডিট আচ্ছা, ট্রানজেকশনে গিয়ে যা যা চেঞ্জ করা দরকার চেঞ্জ করে সেভ করে দিবেন, মানে আপডেট করে দিবেন, আপডেট। বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা। তাইলেই হচ্ছে যে চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে থ্যাংক ইউ। সবাই, সবাই তাহলে ভালো থাকবেন। আবার ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। আর হচ্ছে সবাই কিন্তু গ্রুপ স্টাডি করবেন, গ্রুপ স্টাডি কোনো বিকল্প নাই। সবার কাছে রিকোয়েস্ট, সবাই হচ্ছে প্রতিদিন একটু সময় বের করেন। ঠিক আছে? শেখার ক্ষেত্রে এটার কোনো বিকল্প নাই।
হ্যাঁ বুঝতে স্যার, পারছেন? আজকে কিন্তু ক্লাস অনেক হইলো স্যার, আজকে অনেক বেশি হয়েছে স্যার, মাথার না উপর দিয়ে সমস্যা নাই, গেল। আবার হচ্ছে আমরা প্রবলেম সলভিং নিয়ে আলোচনা করব। আপনাদের ধরেন একটা ক্লাসে অনেক বেশি আলোচনা হবে প্রবলেম সলভিং। আর আপনাদেরকে সবার উদ্দেশ্যে একটা জিনিস বলি, আপনাদের কাছে রিকোয়েস্ট যে যে যত প্রবলেম নিয়ে আলোচনা করুক আপনারা অন্যজন বিরক্ত হবেন না। কারণ হচ্ছে যত বেশি প্রবলেম নিয়ে আলোচনা হবে এটাও কিন্তু একটা শেখার জায়গা। আমরা কিন্তু হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ ক্লাসে ঢুকে আমরা কোনো পার্সোনাল কোনো কথাবার্তা বলি না যে ভাই কেমন আছেন, আপনার ফ্যামিলি কেমন আছে, ঠিক আছে? জি আমরা স্যার। সবকিছু কোর্স রিলেটেড বলি, তার মানে হচ্ছে এখান থেকেও আমাদের শেখার আছে। ঠিক আছে, আপনারা বললেন না যে আজকে ক্লাসে কিছুই শেখা হয় নাই, শুধুমাত্র আলোচনা হয়েছে। আলোচনাটা হয়েছে হচ্ছে আমাদের কোর্স রিলেটেড, রাইট? তার মানে হচ্ছে রাইট। এটাও আমাদের কোর্সের একটা অংশ। ঠিক আছে, সবাই একটু ধৈর্য ধরবেন, একজন আরেকজনকে হেল্প করবেন। ঠিক আছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে ভাইয়া, সবাই, ইনশাল্লাহ। হ্যালো ওকে। কারো কোনো ভাইয়া, প্রবলেম আছে? হ্যাঁ আমি ওই যে আপনার এই যে প্রথম ক্লাসে আপনি অ্যাকাউন্ট মানে ভিডিও রেকর্ড করার জন্য একটা অ্যাপস এর কথা বলছিলেন, ওই হ্যাঁ, অ্যাপসটা ওটা হচ্ছে যদি আরেকবার দেখাইতেন। ফিল্মোরা ওয়ান্ডার শেয়ার। ফিল্ম ওয়ান্ডার। এটা আচ্ছা ঠিক আছে, স্ক্রিন ধন্যবাদ। রেকর্ড করতে পারবেন। ঠিক আছে, কোনো কারণে যদি ঠিক আমারটা যদি